গত ক্লাসে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মসমূহ পড়ছিলাম, বেসিক শুধু শুধু সংজ্ঞা টাইপের, এবং পর্যায়ক্রমে এবং গ্রুপ ভিত্তিক কীভাবে পরিবর্তিত হয় শুধু সেগুলো জানছিলাম। তবে প্রত্যেকটা বলতে যে আসলে মেইন যে কয়টা ছিল আমি বলছিলাম মেইন কী ছিল আর কি, তো ওইগুলোর ভেতরে আরও কিছু পড়তে হবে, কিছু ক্রিটিক্যাল বিষয় আছে। তো আমি একদম সহজ করে তোমাদেরকে লাইন টু লাইন বোঝানোর চেষ্টা করব, কারণ এটা লাইন টু লাইন ভাবে বোঝানোর মতো কেউ বোঝায় না, বুঝছো? টিচারটাও বোঝায় না, টিউশনও বোঝায় না, স্কুলেও কলেজেও বোঝায় না, অনলাইনেও কেউ বোঝায় না। সো লাইন টু লাইন বোঝাবো, একটু কঠিন মনে হতে পারে, একটু ধরে ধরে শুনতে হবে আর কি, তাহলে বুঝতে পারবো। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেটা পড়ছিলাম, এখানে আর বাইরে কিছু পড়ানোর নাই, আমরা বই রিডিং দিছি এটা, তাই না? ওকে, এখন আমরা পরমাণুর আকার থেকে শুরু করব। আমরা জানি পরমাণুর আকার আসলে কোন দিক দিয়ে বাড়ে কোন দিক দিয়ে কমে, আমরা জানি অলরেডি, যে আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে দিয়ে গেলে কি হবে, একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, যার কারণে কি হবে, আকর্ষণটা কি হবে, কিন্তু নিউক্লিয়াসের জলে আকর্ষণ বাড়ে, ফলে কি হয়, আকার ছোট হয়, এবং গ্রুপে আকারটা বাড়ে, আমরা জানি। এখন তোমাদেরকে আমি আজকে একটা অ্যাডভান্স একটা জিনিস শেখাবো, আগে শেখাইনি, অ্যাডভান্স একটা জিনিস, সেটা হলো শিল্ডিং ইফেক্ট। কি ইফেক্ট বলো তো? শিল্ডিং ইফেক্ট একটা কি, এটা যেহেতু আমাদের লাগবে, এটাকে আমি তোমাদের শেখাই। ভুল হলো, এসি যাই হোক, বানানো আছে শিল্ডিং ইফেক্ট, যাই হোক যেটা আছে শিল্ডিং ইফেক্ট, ঠিক আছে? তো শিল্ডিং ইফেক্ট জিনিসটা আমাদের একটু জানতে হবে। শিল্ডিং ইফেক্ট বলতে কি? শিল্ডিং ইফেক্ট হলো এমন একটা জিনিস, এটা হলো আবরণী বা দেয়াল বা প্রাচীরের মতো একটা বিষয় কাজ করে, ঠিক আছে? যেমন মনে করো একটা পরমাণু, এটা আচ্ছা টপিকগুলো হয়তো নতুন তোমাদের জন্য। এটা পরমাণু কি? এটা একটা নিউক্লিয়াস। চারপাশে কি থাকে বলো তো? কক্ষপথ থাকে, যেখানে ইলেকট্রন থাকবে। ওকে 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 এরকম ভাবে কক্ষপথ থাকে, থাকলো। আমরা একটা বিষয় তোমাদের বলছিলাম যে আসলে পরমাণু আকারটা ডিপেন্ড করে কেন, ওই যে বস্তু শক্তি স্তরে যত ইলেকট্রন যুক্ত হবে তত কি হয়, জোরালোভাবে আকর্ষণটা বাড়ে। তো এইভাবে আমরা কি করছিলাম বলতো, শিল্ডিং, আমরা এইভাবে আমরা আকারের কথা বলছিলাম যে আকর্ষণ বাড়লে আকার ছোট হয়, আকর্ষণ কমলে আকার বড় হয়ে থাকে। তবে এর ভেতরে একটা মেইন একটা বিষয় আছে, একটা গভীর একটা বিষয় আছে, যেটাকে শিল্ডিং ইফেক্ট বলি। সেটা কি শিল্ডিং ইফেক্ট বলতে? দেখো এই যে এখানে কেন্দ্রে কি আছে বলতো, প্রোটন আছে না? নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন আছে না? প্রোটনের চার্জ কি বলতো, পজিটিভ। এবং এই কক্ষপথগুলোতে কি আছে বলতো, কক্ষপথগুলোতে আছে ইলেকট্রন। ওকে, এগুলো কি নেগেটিভ চার্জ বিশিষ্ট। তো এভাবে মনে করো, দেখো প্রতিটা শক্তি স্তরে কিন্তু আছে নির্দিষ্ট সংখ্যক আমাদের কি আছে বলতো, কিন্তু কোথায় কি দিলাম, ওকে। তো দেখো এখানে ছোট করে নিতে হবে একটু, তাহলে দেখলাম আমরা এভাবে আমাদের ইলেকট্রন আছে। তো এখানে আমাদের ইলেকট্রন আছে, এখানেও দিলাম আমি কিছু ইলেকট্রন। ওকে, এখন একটা বিষয় খেয়াল করো, এই যে লেয়ারগুলো আছে না, লেয়ারগুলা আছে, মনে করো একে ঘিরে এরা আছে। ওই যে মনে করো রিলিফের নামের কথাই বলো, ওই যে গ্রাম এলাকায় রিলিফের নাম দেয় না, মনে করো কোনো একটা সিরিয়াল যদি বলি আমি, বা যে কোনো তুমি হাসপাতালে সিরিয়াল মেনটেন করতে হয় না, একটা সিরিয়ালে যে আগে আছে তাকে তো বেশি দিতে হবে নাকি, আগে দিতে হবে, যে পরে আছে তাকে বেশি দিতে হয়, এটা একটা বিষয় আছে, আগে থেকে যেতে হয়। আর ওটা রিলেশনশিপ আমি বলছিলাম অলরেডি, তোমাদের একবার উদাহরণ দিয়েছিলাম যে আমাদের অলওয়েজ কি থাকে, কাদের সাথে সম্পর্ক ভালো থাকে, ফার্স্ট ডিগ্রি রিলেশনশিপ। মানে প্রথম যেমন আমাদের সাথে আমার ফার্স্ট ডিগ্রি রিলেশন কার, বাবা আমার, সেকেন্ড ডিগ্রি কে, ভাই বোন, ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ড ডিগ্রি রিলেশন হয়ে গেল। তো এইভাবে তাদের ছেলে মেয়ে হবে, সেটা কি হয়ে যাবে বলো তো, থার্ড ডিগ্রি। তো আমাদের সব থেকে রিলেশন কার সাথে বেশি থাকে, প্রথম স্তরের যাদের আমাদের মানে ফার্স্ট বাবা আমার সাথে, তারপরে ভাই বোন, এইভাবে কিন্তু আমাদের ডিগ্রি অনুযায়ী কিন্তু কি হবে, আকর্ষণটা কমবে কিন্তু, তাই না? তো এখানে মনে করো তুমি এখানে, এটা তোমার ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি মনে করো, তাহলে তোমার সম্পর্ক সব থেকে ভালো কোথায় হওয়ার কথা, ফার্স্ট ডিগ্রি, দেন সেকেন্ড ডিগ্রি, দেন থার্ড ডিগ্রি। এখন কথা হলো এই যে মনে করো যে প্রথম শক্তি স্তর যেটা আছে, এটা কি করে থাকে বলতো, এই নিউক্লিয়াসকে আবরণ করে আসে না। তার মানে এই নিউক্লিয়াসের যে প্রভাব, এটা কিন্তু ওই বাইরের দিকে যাইতে দিতে চায় না, এর আকর্ষণটা ওই অন্য কোনো ইলেকট্রনের উপরে পড়তে দেয় না। যেহেতু আমাদের ইলেকট্রন নেগেটিভ আর প্রোটন হলো পজিটিভ, সেহেতু কি হবে, এর মধ্যে একটা আকর্ষণ থাকার কথা কিনা,
পজিটিভ এবং নেগেটিভের মধ্যে আকর্ষণ থাকবে। তবে এই যে একটা প্রথম কক্ষপথ কি করবে, পরবর্তী কক্ষপথকে আকর্ষণ পেতে দেবে না, কমে যাবে, ঠিক আছে। এবং এই দ্বিতীয়টা কি করবে, আবার তৃতীয়টা কি করবে, বাধা দিবে, যাতে নিউক্লিয়াস তাদের উপরে আকর্ষণ না দিতে পারে, বুঝতে পারছো? তাহলে একটা কি করলো, একটা প্রাচীর দেয়াল তৈরি করলো না, এই দেয়ালটাকে বলি আমরা শিল্ডিং ইফেক্ট। কি বলবো, শিল্ডিং ইফেক্ট, বুঝতে পারছো? আর একটা ভালোভাবে বুঝি, এই শিল্ডিং ইফেক্টের কারণে আসলে কিভাবে মনে করো আমাদের এই যে নিউক্লিয়াসের যে একটা আকর্ষণ আছে, চার্জ আছে, এটা কিভাবে কমে যায়। মনে করো যে সাপোজ, আচ্ছা এটা এটা কয় নাম্বার, আমি কয়টা দিচ্ছি এটা বলো তো। ম্যাগনেসিয়াম হচ্ছে না, ম্যাগনেসিয়াম হচ্ছে না, আচ্ছা ম্যাগনেসিয়াম হলো এটা। তাহলে ম্যাগনেসিয়ামের কেন্দ্রীয় পরমাণুতে এটা ম্যাগনেসিয়াম যদি হয়, ম্যাগনেসিয়ামের কয়টা ইলেকট্রন আছে বলো তো? 12টা প্রোটন আছে, 12টা কি আছে, ইলেকট্রন আছে, প্রোটন ইলেকট্রন। ওকে, বুঝলাম। তার মানে দেখো কেন্দ্রে নিউক্লিয়াস প্রোটন তো ফিক্সড, তাই না, 12টা আছে। তাহলে দেখো এই যে প্রথম কক্ষপথে যেগুলো দুটো ইলেকট্রন আছে, এদেরকে এই পুরো 12টা ইলেকট্রনে কি করবে, আকর্ষণ করবে। পুরো 12টা ইলেকট্রন কি করতে পারবে, তার মানে এর মধ্যে 12টা প্রোটনে কি করতে পারবে, আকর্ষণ করবে। কাদেরকে, শুধু দুইটাকে কয়টায় আকর্ষণ করবে, 12টায় পাচ্ছে, 12টায় পাচ্ছে। কিন্তু কথা হলো 12টায় পাচ্ছে মানে এনাফ পাচ্ছে আর কি, যদি এমনি বলি যে পাচ্ছে, এনাফ পাচ্ছে আর কি। তাহলে মনে করি এদের ক্ষেত্রে 12টার মধ্যে থাকবে। কিন্তু আমরা জানি যে আসলে ইলেকট্রন আর মানে প্রোটনের মধ্যে একটা নিউট্রালিটির একটা ব্যাপার আছে। আমরা জানি ইলেকট্রন আর প্রোটন কি হয়ে যায়, জিরো হয়ে যাবে না, তাদের মধ্যে একটা বন্ধন হয়ে গেলো, বা আমরা পজিটিভ নেগেটিভ জিরো ধরতে পারি আমরা। তো এইসব ধরো যদি মনে করো, এটার ক্ষেত্রে সর্বোচ্চ সময় একটা মনে করো আকর্ষণ বল কাজ করবে। ওকে, পরেরটা দেখো, মানে তাহলে আমরা প্রথম শক্তি স্তরের উপরে আমাদের ক্রিয়া করতেছে কতটুকু নির্বল, মানে কতটা প্রোটন কাজ করতেছে, 12টা প্রোটন কাজ করতেছে। এখন দেখো দ্বিতীয় শক্তি স্তরের জন্য কয়টা প্রোটন কাজ করতে পারবে বলো তো তোমরা? 10টা কাজ করতে পারবে, 2টা। তার মানে এই যে এখানে যে 2টা ছিল না, 2টা কিন্তু কি করলো, 2টা ইফেক্টের কারণে কি হবে আমাদের, মনে করো এখানে মনে করো 2টা নিউট্রাল হয়ে গেল প্রোটন, তাহলে কত থাকে, 10টা। তার মানে এখানে কয়টা কাজ করবে, 10টা কাজ করবে, হলো 10টা। তার মানে এখানে 2টা বাদ দিতে হবে, 12 বিয়োগ 2, তাহলে আমাদের 10টা কাজ করবে। এটাই কত নম্বর শক্তি স্তরে, 2 10। তাহলে পরেরটা কাজ করবে, কয়টা কাজ করবে দেখো তো, মাত্র দেখো এখানে হলো, এখানে আমাদের বাদ হবে 8টা, এখানে 2টা, 10টা বাদ হবে। তার মানে এই যে তৃতীয় শক্তি স্তরে মাত্র কয়টা ইলেকট্রন প্রোটন কাজ করবে, 2টা। তাহলে 12 বিয়োগ 10, মাত্র 2টা প্রোটন। 2টা প্রোটন এই শক্তি স্তরকে কতটুকু এবার শক্তিশালী করতে পারবে, পারবে? দুর্বল হয়ে গেল না তাহলে কক্ষপথটা। যার কারণে কিন্তু আমি বলি শেষ কক্ষপথের কি হয়, সাথে সম্পর্ক ভালো হয় না, বুঝতে পারছো? এই যে ইফেক্টের কারণে, ইফেক্টটাকে কি বলা হয়, শিল্ডিং ইফেক্ট, বুঝতে পারছো? ওকে, এই জন্য এই ইলেকট্রনের সাথে কি থাকে না, ভালো সম্পর্ক থাকে না, দুর্বল। যেহেতু মানে কি এই যে টান, যে পজিটিভ চার্জ যেহেতু টানবে নাকি, তো এই চার্জকে টানার যে ক্ষমতাটা তো নাই, কমে গেছে। তার এখানে বাধা আছে দেয়ালের কারণে, এদের কমে আসছে। তাহলে কমেটাকে বলি আমরা শিল্ডিং ইফেক্ট। তো শিল্ডিং ইফেক্ট যদি বলি যে কার সব থেকে বেশি, এখন বলতে পারো যে ভাইয়া তাহলে আমরা দেখলাম এর তো প্রথম কক্ষপথ দেখলাম মাত্র 2টা ইলেকট্রন দেওয়া হয়েছে, তাই না? তাহলে এর তুলনায় দ্বিতীয় কক্ষপথ তো এখানে 8টা দেওয়া হয়েছে, তার মানে এর শিল্ডিং ইফেক্টটা বেশি না, তাই না? কিন্তু এটা না, আমরা আসলে শিল্ডিং ইফেক্টটা আমাদের যেভাবে দেওয়া আছে, এসটাকে আমরা বড় ধরি, যেহেতু প্রথম ঘিরে রাখছে বলি, তা সেই কি করে, বেশি বাধা দেয়, সেই বেশি বাধা দেয়। এই জন্য আমরা শিল্ডিং বলি এস অরবিটাল, মানে অরবিটাল হিসেবে, মানে প্রথম যেটা অরবিটাল থাকবে, মনে করবো প্রতিটা শক্তি স্তরে মনে করো আসলে মানে ধীরে ধীরে কি ইলেকট্রন যুক্ত হওয়ার সাথে সাথে কি হয়, আমাদের উপশক্তি স্তরগুলো বাড়ে না। তো এই ক্ষেত্রে দেখো যদি আমি বলি এই উপশক্তি স্তরগুলোর মধ্যে ইলেকট্রন বেশি কার ধরে, এফ এ, তাহলে তোমরা বলতে পারো যে তাহলে শিল্ডিং ইফেক্ট কার বেশি হতে পারে, এফ এর। কিন্তু আসলে আমাদের এখানে একটা ব্যতিক্রম বিষয়টা আমাদের, যেটা আমাদের এস পি ডি এফ, তাহলে শিল্ডিং ইফেক্ট কার বেশি দেখলাম, এস এর। এটা একটা মনে রাখবো, ঠিক আছে? আর কক্ষপথে তো দেখলাম আমরা ধীরে ধীরে এভাবে ক্রমান্বয়ে কি হবে, শেষ কক্ষপথের উপরে কোনো কি আকর্ষণই থাকে না শিল্ডিং এর কারণে। তাহলে এটা নিয়ে কিন্তু এটা কিন্তু একটা বেসিক ভেতরের থিম একটা, এটা দিয়ে কিন্তু তুমি এই সবগুলা ব্যাখ্যা দিতে পারো, ঠিক আছে? ওকে ওকে, তো শিল্ডিং ইফেক্ট সম্পর্কে আমরা একটু জানলাম এটা কি, এটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। তো এখন দেখি আমরা যদি আমাদের শিল্ডিং ইফেক্ট আসে, তাহলে আমরা এই সম্পর্কে আমরা একটু বুঝতে পারবো। কবি সাহেবের মধ্যে শিল্ডিং ইফেক্ট সম্পর্কে কিছু বলা নাই, বুঝছো? এখানে এত কিছু নাই, আমি যা বললাম, তারপরেও দেখো কিছু একটু আছে। পরমাণুর আকার, দেখো পরমাণুর আকার সম্পর্কে বলছিলাম, দেখো পরমাণুর আকার
তুলনা করার ক্ষেত্রে সাধারণত কোনো মৌলের, আচ্ছা রিডিং দিব নাকি আমি বলবো? বলাই ভালো হবে। আচ্ছা বলার পর রিডিং দিলে ভালো হয় নাকি? হ্যাঁ। তাহলে বুঝতে পারবো বিষয়টা, না হলে বুঝতে পারবো না। আচ্ছা এখানে বুঝতে পারবো, আমি ধর এখানে লিখে দিব না। দেখো পরমাণুর আকার মেনলি যদি বলি, আচ্ছা আমি লিখি পরমাণুর আকার আসলে কি, তাহলে বুঝতে পারবো। রিডিং দিতে লাগে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে একসাথে দিতে হবে। তাহলে পরমাণুর আকার তুলনা করার ক্ষেত্রে সাধারণত কোনো পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র সর্বোপরি ও সর্বস্থ ইলেকট্রনের স্তরের মধ্যবর্তী দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের মধ্যেই মনে করো, বৃত্তের মতো, বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি তো কাকে বলা হয়, ঠিক তেমনটাই, সেন্ট্রাল থেকে পরিধি পর্যন্ত, তাই না? বাস্তবে পরমাণুর কেন্দ্র বহির্ভূত ইলেকট্রন মেঘের সঠিক অবস্থান জানা অনিশ্চিত বলে এর দূরত্ব নির্ণয় করা বেশ কঠিন। লাইনটা বুঝতে পারছো কি বলছে? মানে কক্ষপথের আসলে অনিশ্চিত। এই যে শেষ কক্ষপথ যে কোথায় সেটা তো সেটা কিন্তু জানা যায় না। তার মানে একটা ইলেকট্রন মেঘের বলয়ের মধ্যে তৈরি করে থাকে। আমরা একটা, যদি আমরা বাস্তবিকভাবে একটা কক্ষপথ দেখাই এভাবে, এখানে ইলেকট্রন থাকে, কিন্তু আসলে এভাবে থাকে না। একটা কি এভাবে একটা বলয় তৈরি করে থাকে, ইলেকট্রনের একটা মেঘের বলয়, ঠিক আছে? ওই যে এইভাবে অনেকগুলো মেঘের বলয় দূরত্ব তৈরি হয়ে থাকে, যেখানে ঘনত্ব বেশি ওগুলোকে আমরা অরবিটাল ধরে নিচ্ছি। মানে ওই যে হ্যাঁ, পাশাপাশি আমরা দেখি অনেকগুলো বলয় দেখি এভাবে ঘন মেঘের মতো ঘন দেখি, আমরা বলে থাকি যে এটাকে অরবিটাল ধরে নিচ্ছি। আমরা তো লেখার সময় শুধু একটা রেখা দিই, কিন্তু আসলে এবার তো রেখা থাকে না, থাকে কি না। তো এই জন্য আমাদের আসলে এই যে পরিধিটা বের করা খুবই কঠিন। তো এই জন্য আমরা কি করি, কঠিন এটাই বলছে আর কি। কি বলছে, মৌলের প্রকৃতির উপর নির্ভর করে পরমাণুর আকার নিম্নোক্ত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে। তবে আরো একটা জিনিস আছে, সেটা হলো আমাদের আয়নিক ব্যাসার্ধ। এখানেও লিখে দিই কি ব্যাসার্ধ? আইনিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধ না, আয়নের ক্ষেত্রে তো তিনটা দিলে ভালো হতো। তাহলে কি বলবো, প্রথমে সমযোজী ব্যাসার্ধ, পরে হলো ধাতব ব্যাসার্ধ, পরে কি আয়নিক ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখবো, এগুলো মনে রাখতে হবে যে সমযোজী ব্যাসার্ধ কি, ধাতব ব্যাসার্ধ কি, আয়নিক ব্যাসার্ধ কি। এখানে এমসিকিউ অনেক আসে, একদম ইম্পর্টেন্ট জিনিস। তো দেখো পারমাণবিক ব্যাসার্ধ বলতে, প্রথমে আসলে সমযোজী ব্যাসার্ধ বলতে কি বোঝায়? সমযোজী ব্যাসার্ধ হলো কি, দেখো এই যে সমযোজী ব্যাসার্ধকে পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো আসলে সমযোজী ব্যাসার্ধ কি, দেখো সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু, এই যে এখানে দেখো চিত্র খেয়াল করে, এখানে দুইটা পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, এই যে এখানে দেখো। যখন দুইটা পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তাদের মধ্যে কি হয়, ওভারল্যাপিং হয়। একটা জিনিস মনে রাখতে হবে, কি হবে, ওভারল্যাপিং হয়। দেখো না এই যে ওভারল্যাপিং। ওভারল্যাপিং হয়েছে না? তো এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুদ্বয়ের এই যে কেন্দ্র থেকে দূরত্ব, মানে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের দূরত্ব যেটা, ঠিক আছে, একে যদি আমরা দুই দ্বারা ভাগ করি, অর্ধেক করি, তাহলে যেটুকু পাবো সেটা হবে কি, তার সমযোজী পারমাণবিক ব্যাসার্ধ বা সমযোজী বা সমযোজী ব্যাসার্ধ। বুঝতে পারছো? তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুদ্বয়ের কি, পরমাণুদ্বয়ের নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের, এই যে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এই যে দূরত্ব, এটা যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা কি পাবো, পারমাণবিক ব্যাসার্ধ। এটা হলো পারমাণবিক গড় ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে এটা সমযোজী ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ বলা যায়। ওকে, তাহলে বুঝতে পারলাম এখানে পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে। এখন দেখবো আমরা একটু কি বলি, যে এই যে বিভিন্ন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত এখানে বলা আছে একটু, ঠিক আছে? এই যে কার্বনের মেনলি কত, 0. পিকোমিটার দেওয়া আছে 0.077 ন্যানোমিটার। মেলে ন্যানোমিটারটা পরীক্ষা আসে, এটা যোগাযোগের মধ্যে দেওয়া আছে যে কার্বনের ব্যাসার্ধ কত 0, এটা নিচেও দেওয়া আছে অবশ্য, এই যে এখানে দেওয়া আছে কার্বনের ব্যাসার্ধ কত 0.077 ন্যানোমিটার। ওকে, তাহলে দেখলাম আমরা যে এই যে এভাবে আমরা ব্যাসার্ধ নির্ণয় করি, বিভিন্ন ব্যাসার্ধ দেওয়া আছে। এখন জানবো আমরা ধাতব ব্যাসার্ধ বলতে কি বোঝে। দেখো সমযোজী জানলাম, এখন ধাতব ব্যাসার্ধ। আসলে ধাতব খণ্ডের মধ্যে ধাতব পরমাণুগুলো আসলে পাশাপাশি অবস্থান করে, কেমন, এখানে কোনো ওভারল্যাপিং হয়, ওভারল্যাপিং হয় না, ওভারল্যাপিং হয়, ওভারল্যাপিং হয় না, এটা এমন হয়েছে কেন? তাহলে এখানে কোনো ওভারল্যাপিং হয় না, সো এরকম থাকে, এরকম থাকে, ঠিক আছে? ওভারল্যাপিং হলো না, তখন কি হবে আমাদের, হ্যাঁ এই যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব যেটা, ওটার মধ্যেই নিউক্লিয়াসের দূরত্ব এই যে অর্ধেক করে নিব, সেটাই কি হবে আমাদের ধাতব ব্যাসার্ধ। এখন যেটা আমি বলতেছিলাম যে দুইটা পরমাণু, দেখো এখানে কোনো ওভারল্যাপিং হয় নাই, আর এটা কি হয়েছে বলো তো, ওভারল্যাপিং হলো, হইলে তো পারমাণবিক ব্যাসার্ধ দুটোই একই হলো। আচ্ছা একই হলো না, একটু ঝামেলা আছে। আচ্ছা দেখো এখানে থেকে এখানে একটা ওভারল্যাপিং হয়েছে, একটা ওভারল্যাপিং হয় নাই, দুইটার ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসের দূরত্ব অর্ধেক হলে কি ব্যাসার্ধ। এটার ক্ষেত্রে বললাম আমরা কি ধাতব ব্যাসার্ধ, ধাতব, এটা হলো কি বলতো সমযোজী। তোমার কাছে মনে হচ্ছে কোনটা বেশি বড় হবে বলো তো,
ধাতব না, ধাতব। অবশ্যই। এই যে তখন এখানে ওভারল্যাপিং হয় না, এই জন্য কি হবে, ধাতব ব্যাসার্ধ অলওয়েজ কি হয়, বড় হয় কার থেকে, সমযোজী ব্যাসার্ধ থেকে। এই সম্পর্কটা মনে রাখতে হবে যে ধাতব ব্যাসার্ধ ইজ গ্রেটার দ্যান সমযোজী ব্যাসার্ধ, ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো এখন দেখো তাহলে আমরা বুঝলাম ধাতব ব্যাসার্ধ কাকে বলা হয়। এই যে এখানে বলছে দেখো ধাতুর ক্লাসে পরপর সংলগ্ন দুটি পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক কি বলা হয়, ধাতব ব্যাসার্ধ বলা হয়। এই যে সংজ্ঞা বলে একটু মনে রাখতে হবে, এটা আসলে আমারই কিছু না, বুঝলে বানায় লিখতে পারবা সংজ্ঞাটা। আর দেখো এখানে কি বলছে যে ধাতব ব্যাসার্ধ সাধারণত সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা কি হবে, 10 থেকে 20% বেশি হয়। কেন বেশি হলো আমরা দেখলাম, ঠিক আছে, ওকে। এখন দেখো এই যে বিভিন্ন মৌলের ধাতব ব্যাসার্ধ এবং সমযোজী ব্যাসার্ধের কথা বলা আছে, অলরেডি দেখো সমযোজী থেকে ধাতবটা কি হয়েছে, বড় হয়েছে। গিয়ে পরীক্ষা আসে না এগুলো আসে না, মুখস্থ করতে হবে না। তো প্রথম মৌল হিসাবে একটু জানা দরকার লিথিয়ামেরটা কত, ঠিক আছে, লিথিয়াম সোডিয়াম। আর কোথাও সোডিয়াম থাকলে সেটা একটু মনে রাখবা। তো এটা এখানে ছিল। এখন কথা হলো এদের নিয়ে আমাদের বিভিন্ন আছে সমস্যা, মানে আছে আর কি, মানে কোনটা থেকে কোনটা বড় হলো ছোট হলো এগুলো একটু জানতে হবে। দেখো পর্যায় ভিত্তিক বিভিন্ন মৌলের পরমাণুর আকারের সম্পর্কটা আমরা জানতে হবে। আমরা কিছু জানি পর্যায় ভিত্তিক, গ্রুপ ভিত্তিক কিভাবে পরিবর্তিত হয় এগুলো জানি। তো এখানে একটু আমাদের গভীর একটু জিনিসগুলো জানতে হবে। সেটা হলো কি, মানে গভীর বলতে এগুলো আমরা তো জানছি, আমরা আয়নের ক্ষেত্রে একটু আমাদের ডিফিকাল্ট হয় বোঝাটা, এটা সহজই হবে, এগুলো আমরা জানি বুঝি। তো এখানে দেখো এই যে শিল্ডিং ইফেক্টের কথা বললাম না, এখানে একটু আলোচনা করা আছে, একটু পড়ি। দেখো মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম, যেহেতু মনে করো বর্তমানে হলো কি মানুষ বই পড়তে চায় না, এত অনীহা ধরছে। আমার একটি স্টুডেন্ট তোমাদের বলছিলাম এর আগে, মেডিকেল অ্যাডমিশন দেবে, নোট পড়ে ফার্স্ট টাইমে মেডিকেল অ্যাডমিশন নিয়েছে, নোট পড়ে, টিচার নাকি নোট পড়াইছে, তাও টিচার যার কাছে টিউশন করেছে কেমিস্ট্রি, ওই না ভার্সিটি স্টুডেন্ট, ওই কেমনে জানো মেডিকেল কেমনে প্রিপারেশন নেওয়া লাগবে, এরকম নোট পড়াইছে। পরে তো এবারে দেখি নোট, আমি তো পরে ফিজিক্স, ওকে পরে নোট পড়াইছে, দেখি অবস্থা খুবই খারাপ, ফিজিক্স খারাপ ছিল, আমি পরে দেখে মোটামুটি ভালো হয়েছে। পরে আবার কেমিস্ট্রি শেষে পড়াই দিলাম, ওই টিচারও আছে। পরে আমাকে জৈব রসায়ন আর মৌলের পর্যায়িত ধর্ম রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা পড়াই দিলাম, মানে নোট পড়ছে, এটা একটু বেসিক চ্যাপ্টার একটা, এগুলাও নোট পড়ছে, বুঝছো। সো বই পড়ার প্রতি অনীহা এখন অনেক বেশি। দেখবা যে এই ভেতরেগুলো দেখবো অনেকে কেউ বোঝেই না, এই যে শিল্ডিং এফেক্টের ভেতরে আসলে কাহিনীটা কি। শিল্ডিং জিজ্ঞেস করো তোমার কোনো ফ্রেন্ডের যারা বাইরে টিউশন করে, বলতে পারবে না, শুধু বলবে খালি এই যে ক্রমটা জানতে পারবে, ভেতরে আসলে শিল্ডিং এফেক্টটা কি, কিভাবে এর মানটা কমে যায় কেউ বলতে পারবে না, টিচাররাও জানে না এর কি বলবে। দেখো তাহলে দেখো পর্যায় ভিত্তিক সম্পর্কগুলা, মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম হতে, টিউশনে স্যারের নোট দেয় তো এটাই সমস্যা, পড়াই দেয় নোট করে দেয়, ওটাই পড়ে স্টুডেন্টরা। মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম এস এবং পি ব্লকযুক্ত আদর্শ মৌলসমূহের পারমাণবিক আকার, এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হবে, পর্যায়ক্রমে হ্রাস পায়, আমরা জানি না, পর্যায়ক্রমে হ্রাস পায় আমরা জানি। একই কারণ একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হবে, একটি নতুন ইলেকট্রন যুক্ত হয় আমরা জানি, কিন্তু ইলেকট্রনের স্তর সংখ্যা বাড়ে না, পর্যায়ক্রমে যেটা হয় আমরা জানি যে একই পর্যায়ে নতুন ইলেকট্রন যুক্ত হতে থাকে, কিন্তু শক্তি স্তর বাড়ানোর জন্য কি হয়, কেন্দ্র নিউক্লিয়াসের সাথে জড়ভাবে আকর্ষণ বাড়ার জন্য আকার ছোট হয়, জানি। তো কার্যকর এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধির ফলে কি বলছে, কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধির ফলে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াস কর্তৃক আরো জোরালোভাবে আকৃষ্ট হয়। এটা এই জিনিসটা বুঝতে পারছো কেন এখানে কার্যকর নিউক্লিয়ার চার্জ বলতে কি বোঝায়, লব্ধি। কার্যকর নিউক্লিয়াস চার্জ বলতে এই যে শিল্ডিং ইফেক্ট বাদ দিয়ে যে নিউক্লিয়াসটা থাকে, সেটাই তো লব্ধি। হ্যাঁ ওটাই তো, মানে আসলে বিষয়টা হলো শিল্ডিং ইফেক্ট বাদ দিয়ে। তার কারণ দেখো আমি তোমাদের একটা যখন দেখলাম যে একটা পরমাণু যখন এটা ধরলাম, দেখো এইটাই মনে করো দুইটা প্রোটন ছিল, মনে করো সাবসেট টাকা, এটা তো দুইটা ইলেকট্রন, তাই না, এটা কয়টা, 8টা, আর 8টা ফুল আছে মনে করো। কথা হলো তৃতীয় শক্তিস্তর নিলাম আমরা, কয়টা? তো মনে করো যে এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এটা পরমাণুটা কি বলতো, সোডিয়াম। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এখানে প্রোটন কত, 11, সোডিয়াম 11, তো 11টা প্রোটন কিন্তু। তাহলে এখানে শিল্ডিং ইফেক্টটা কতটুকু নিচে আমাদের এখানে বলতো, এখানে 2টা, এখানে 8টা, 10টা নিচে। আচ্ছা আর একটা এখন যদি মনে করো যে তাহলে থাকে কত, একটা, কিন্তু এখন যদি আমরা এখানে ধীরে ধীরে কি করি, একটা করে পরমাণু আগাও যদি ম্যাগনেসিয়াম এভাবে অ্যালুমিনিয়াম যাই, তাহলে কি হচ্ছে বলতো, তাহলে কি হচ্ছে আমাদের নিট চার্জটা বাড়তেছে না। এখানে আমাদের নিট চার্জ কত কাজ করতেছিল, এক না আগে, তা আমরা সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম গেলাম, এক যোগ করে অ্যালুমিনিয়াম গেলাম, তাহলে কি হচ্ছে ধীরে ধীরে আমাদের নিট চার্জটা বাড়তেছে না কমতেছে, একই শক্তি স্তর হওয়ার কারণে কি হচ্ছে, বাড়তেছে কিন্তু, বুঝতে পারছো। এই জন্য বললাম যে একই শক্তি মানে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হয়, নিট চার্জটা বাড়ে, এখানে 1 ছিল ধীরে ধীরে
বাড়তেছে, বাড়লে কি হবে তাহলে? এই যে শক্তি স্তরের প্রতি কি আকর্ষণ বাড়তেছে, বেশি। এটা আর কি বুঝাইছে আর কি। কিন্তু এগুলো কিন্তু আমরা সহজভাবে অলরেডি বুঝে ফেলছি, কঠিনভাবে একটু বুঝাইলাম আর কি। ওকে, কারণ লাইনগুলো আসলে একটু বোঝাটা ডিফিকাল্ট, কঠিন মনে হয়, কারণ এগুলো বিস্তারিত নাই। তাহলে এটা বুঝলাম আমরা একই স্টেপ। ফলে পরমাণুর আকার কি হবে, হ্রাস পাবে। যোজ্যতা স্তরের একটি ইলেকট্রন দ্বারা বাস্তবে অনুভূত নিউক্লিয়ার চার্জকে কার্যকর নিউক্লিয়ার চার্জ বলা হয়। বুঝতে পারছো? অর্থাৎ যোজ্যতা স্তর দ্বারা কিটুকু অনুভূত হলো, এই যেমন সোডিয়ামের ক্ষেত্রে মাত্র একটা প্রোটন অনুভূতি হয়েছে, কত বলো তো? এই যে তৃতীয় স্তর শুধু মনে করছো কয়টা ইলেকট্রন আছে, কয়টা প্রোটন আছে, একটা। তার মানে তার কাছে একটা প্রোটনের আকর্ষণটাই গেছে, তাই না? এই জন্য কিন্তু সেই একটাই অনুভব করছে, এটাই বলা হয় কার্যকর নিউক্লিয়ার চার্জ। বুঝতে পারছো? ওকে, দেখো পরটা কি বলছে, অভ্যন্তরস্থ ইলেকট্রনের মেঘের আবরণ, এই যেটা বললাম শিল্ডেন ইফেক্টের কারণে কিন্তু কি হয়, এর প্রকৃত মান থেকে কার্যকরী নিউক্লিয়ার চার্জের মান কি হয়, কম হয়। এটা কিন্তু বিস্তারিত আমরা বলে দিলাম কিভাবে শিল্ডিং ইফেক্টটা আমাদের কার্যকর নিউক্লিয়ার চার্জটা কমাই দিল পর্যায়ক্রমে, মানে গ্রুপের পর্যায়ে, মানে আমাদের গ্রুপ মানে আমাদের শক্তি স্তর বাড়ার সাথে সাথে কমে যাচ্ছে। তাহলে এখানে একটা সূত্র হয়েছে, দেখো কার্যকর নিউক্লিয়ার চার্জ সমান কি বলতো, অ্যাকচুয়াল থেকে ইলেকট্রন শিল্ডিং। ইলেকট্রন শিল্ডিংটা কি আমি কিন্তু আমাদের বলে দিছি আর কি। উল্লেখ দেখো, গোলক আকৃতির এস অরবিটালের ইলেকট্রন মেঘ ডাম্বেল আকৃতির পি অরবিটালের মেঘ দ্বারা ইলেকট্রন বেশি শিল্ডিং ঘটে। অর্থাৎ পি থেকে কার ঘটবে বেশি, ডি এর। এবং ডি না এস এর থেকে মানে পি এর থেকে এস এর বেশি ঘটবে, এবং ডি এর থেকেও এস এর বেশি ঘটবে। হ্যাঁ, কারণ এস হলো বলয়ের কাছে দিয়ে ঘিরে থাকে, আর প্রথম আমি তো বললাম কি প্রথম যেহেতু ওই বেশি ঘিরে রাখবে, এটা সহজভাবে বুঝে রাখবে। ওকে, তাহলে বুঝলাম। ডাইরেক্ট দেখো এখানে ডাইরেক্ট কথাগুলো তাই বলি যে এই যে বিভিন্ন অরবিটালে থাকা ইলেকট্রন মেঘের আবরণের প্রভাব কার বেশি হবে, দেখো এস এর, পি এর, ডি এর, এফ এর। ওকে, কিন্তু একটা ঝামেলা আছে, এটা আবার স্যার বলতে কবির স্যার দিছে কি ডি মানে বড় থেকে এফ থেকে শুরু করে দিছে। বুঝতে পারছো? এফ এর বেশি দিছে। হ্যাঁ, এফ এর বেশি দিছে। তো তোমরা এটাই মনে রাখবা, তোমরা এটাই মনে রাখবা, ঠিক আছে? এস এর বেশি যেমন বুঝাইছি অমনি থাকবে, ঠিক আছে? ওকে, তো এখন দেখো এই যেটা বললাম তোমাদের, কথাটা আসলে বই নাই তো একে তুলে নিতে পারো এখানে। দেখো কার্যকর নিউক্লিয়ার চার্জ বলতে কি বোঝায়, কার্যকর নিউক্লিয়ার চার্জ বলতে কি বোঝায়, একটি পরমাণুর ভেতরে কোনো ইলেকট্রন আসলে নিউক্লিয়াস থেকে যতটুকু আকর্ষণ শক্তি অনুভব করে সেটাকে বোঝানো হয়, ঠিক আছে? বললাম একটু বিষয়টা বুঝাই দিচ্ছি আর কি। তো এখানে দেখো, এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কার কোনটা হবে, পারমাণবিক ব্যাসার্ধ, এগুলো বলা আছে আর কি। এগুলো একটু দেখে নিবা, লাগবে না। আচ্ছা, এগুলো পড়ে নিবা, ওইগুলাই বলছে এখন, আর এখানে কিছু নাই। পারমাণবিক ব্যাসার্ধ কত করে দেওয়া আছে এগুলো। সোডিয়ামেরটা শুধু একটু মনে রাখবা, ঠিক আছে? সোডিয়ামেরটা। এখন যেটা জানবো আয়নিক ব্যাসার্ধ, কি জানবো, আয়নিক ব্যাসার্ধ। এখানে একটু মানে একটু ক্রিটিক্যাল বিষয় তো, একটু এই জন্য টাইম লাগে বেশি। তো আয়নিক ব্যাসার্ধ এখানে কি জানতে হবে, দেখো আয়ন কয় ধরনের হয় বলো তো? আয়ন দুই ধরনের হয়। তো আমরা একটু যাই, ওকে, আমরা একটু চলে যাই। তো আয়ন হলো কয় ধরনের বলো তো? দুই ধরনের, একটা আনায়ন আর একটা হলো ক্যাটায়ন। তো দেখো আসলে আয়নের ক্ষেত্রে কেমন হয় আর কি আকারগুলো, যে মনে করো ক্যাটায়নের ক্ষেত্রে প্রথমে বলি আমরা কি বলবো, ক্যাটায়ন, এটা আমরা এই প্লাস দ্বারা ক্যাটায়ন বুঝাইলাম, পজিটিভ চার্জযুক্ত আয়ন। ওকে, তো মনে করো সোডিয়াম একটা কি পরমাণু, তার মানে তার কি আছে, পারমাণবিক ব্যাসার্ধ আছে না, আছে। তো এটা আমরা একটু কক্ষপথটা দেখি। তাহলে এটা মনে করো প্রথম শক্তি স্তর, মাঝে নিউক্লিয়াস দিলাম, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর। ওকে, এটা হলো তৃতীয় শক্তি স্তর। তাহলে এটা কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন ছিল তার, তাই না? ওকে, মানে এগুলো কিন্তু পূর্ণ, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এটা দিলাম শুধু। আচ্ছা, তার মানে তার কিন্তু তার যে পারমাণবিক ব্যাসার্ধটা, এটা কয়টা ইলেকট্রনে কয়টা কক্ষপথ সহ হয়েছে বলতো? তিনটা। কিন্তু এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। ওকে, কিন্তু একে যদি আমরা ক্যাটায়ন করি তাহলে তার কেমন হবে, সোডিয়াম প্লাস, তার মানে কিন্তু তার তখন আর কি থাকবে না, এই কক্ষপথটা কি থাকবে না, হিসাবযোগ্য থাকবে না, শুধু কয়টা হয়ে যাবে, এইটা। তার মানে তার আকারটা বড় হলো না ছোট হলো? ছোট। তাহলে
ছোট তো হলে আরো কি বিষয়টা বলো তো, আরো আকর্ষণ এখানে কিন্তু শিল্ডিং ইফেক্ট অনেক কমে গেল। কি গেল? ছিল। তার শিল্ডিং ইফেক্ট শুধু এখন ধরা হবে কার? প্রথম শক্তি স্তরের। তার মানে যদি সোডিয়ামের ক্ষেত্রে যদি বলি, তার প্রোটন কত ছিল? 11। বিয়োগ যাবে শুধু কত? 2। আর বাকি কত থাকে? 9 কাজ করতেছে আর দ্বিতীয় শক্তি স্তরের উপরে। বুঝতে পারছো? তার মানে কতটুকু সংকুচিত হয়ে যাবে? অনেক। সংকুচিত হয়ে যাবে না? হ্যাঁ। আর যখন তৃতীয় শক্তি স্তরকে সেই সংকুচিত করতেই পারে না, কেননা তখন কি বলতো, একটা। 11 থেকে একটা কত আছে। কত বিয়োগ করতে হয়েছিল? এখানে 2 আর এখানে 8, 10। মাত্র এক কাজ করতো, তাহলে কি এই শক্তি স্তরকে সংকুচিত করতে পারতো না? অনেক বড় ছিল। আর যখনই পজিটিভ হলো তখন দেখো তুলনামূলকভাবে অনেক কি হলো, ছোট হয়ে গেল। এমনিতেই একটা শক্তি স্তর মানে ক্রস হয়ে গেল। তারপরে শিল্ডিং এফেক্ট অনেক কম। এখানে অনেক আমাদের কার্যকরী নিউক্লিয়ার চার্জ কাজ করতেছে, কত? প্রায় 9। যার কারণে কি হবে, অনেক ছোট হয়ে আসে। বুঝছো? এই জন্য ডাইরেক্ট যদি কথা বলি, সকল পরমাণুর ক্যাটায়নের আকার তাদের পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা অনেক ছোট। তার মানে ক্যাটায়নের আকার অলওয়েজ ছোট দেন পরমাণু। মনে থাকবে? তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে কোনো ঝামেলা আছে না? কিন্তু আমার অ্যানায়নে অনেক ঝামেলা আছে। তো বিষয়টা হলো এরকম। তাহলে এটা যদি আমি গ্রুপ ভিত্তিক সম্পর্কে বলি, এখন এটা একটু আমার ঝামেলা থাকতে পারে। তাহলে মনে করো যে এই মৌলটা বললাম যে সোডিয়ামের ক্ষেত্রে এটা হলো। এখন কথা হলো যে আমরা সোডিয়ামের পরে কে থাকে, তাহলে ওর ক্ষেত্রে কি হবে? আমরা তো এমনিতে পরমাণুর ক্ষেত্রে কি দেখছিলাম বলো তো, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? ছোট হয়। বাম থেকে ডান দিকে গেলে কি হতো? ছোট হতো। ছোট হয়। তাহলে কি আয়নের ক্ষেত্রে কি হবে? উল্টো হবে কিনা দেখি। আয়নের ক্ষেত্রে কেমন হয়? আয়নের ক্ষেত্রে উল্টো হবে না, ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে? একই থাকবে। একই থাকবে, ট্যাগ করবে। কিভাবে একই থাকে আমি একটু বলি। হ্যাঁ, তার কারণে দেখো ম্যাগনেসিয়াম যখন ধরবো তখন এটা এখানে কয়টা ইলেকট্রন ছিল? 2টা। প্রোটন কত? 12টা। 12টা। দেখো এর 2টা ইলেকট্রন চলে গেল, কয়টা? থাকে আর 10টা। 10টা। বুঝতে পারছো? এখানে দেখছো শিল্ডিং ইফেক্ট, এখানে আরো কার্যকরী নিউক্লিয়ার চার্জ কত বেশি গেছে। 8টার উপর দেখো সোডিয়ামের ক্ষেত্রেও তখন শক্তি স্তর কয়টা ছিল? 2টা। 2টা। তো এখানে কিন্তু পূর্ণ ছিল, কি ছিল? দ্বিতীয় শক্তি স্তর তার কয়টা ছিল? এখানে কিন্তু 8টাই ছিল। সোডিয়ামের ক্ষেত্রে কত ছিল? 8টাই। 8টা ছিল। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কয়টা হলো? 2টা যাওয়ার পরে 8টাই হবে। 8টাই হলো। বুঝতে পারছো? কিন্তু সমস্যা হলো সোডিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসে প্রোটন কত ছিল? মাত্র 11টা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত ছিল? 12টা। তাহলে নিউক্লিয়াসের চার্জ বেশি কার? ম্যাগনেসিয়ামের। কার্যকরী নিউক্লিয়াস চার্জ কার কত? 2 জনের সমান? সমান না। তো এখানে যদি আমরা কত বাদ দিব বলো তো? 2 বাদ দিলে এখানে হবে 9, 9। এখানে কত হবে? 10। বেশি কার? ম্যাগনেসিয়াম। তাহলে বোঝা যাচ্ছে কে বেশি টেনে নিয়ে আসবে? ম্যাগনেসিয়াম। বুঝতে পারছো? এই জন্য কিন্তু ম্যাগনেসিয়ামের কি হবে? আকারটা অনেক ছোট হবে। ক্যাটায়নের আকারটা ছোট হয়। সোডিয়ামের থেকেও ছোট হবে। হ্যাঁ। তাহলে দেখো পারমাণবিক আমরা সহজভাবে যেটা জানি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ছোট হবে, ছোটই হচ্ছে, ওই হিসাবে ছোট হচ্ছে। ক্যাটায়নও ছোট। ছোট আমরা ইজিলি জানলাম, কঠিন করেও জানলাম শিল্ডিং ইফেক্ট দ্বারা। ওকে, তো আমরা জানলাম। তাহলে এটা হলো আমাদের। আর দেখো এখন যদি আমরা গ্রুপ ভিত্তিক বলি তাহলে কি হবে? বড় হবে। শক্তি স্তর যেতে বেরিয়ে যাবে, তার মানে কি হবে? বড়। আকার বড়। হ্যাঁ, আকার বড় হয়ে যাবে। তো শেষ আমাদের ক্যাটায়নের ঝামেলা শেষ। এখন হলো অ্যানায়নের ক্ষেত্রে। অ্যানায়নের ক্ষেত্রে আসি, কি হয়? অ্যানায়নের ক্ষেত্রে একটা অ্যানায়নকে ধরি, ভালো একটা অ্যানায়নকে ধরি, ক্লোরিন, সোডিয়ামের ভাই। অক্সিজেনকে ধরি, ছোট একটা জিনিস ধরি। 8। অক্সিজেনে কত আছে বলো তো? 8। 8। তার মানে কি বোঝায়? অক্সিজেনের নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? 2টা। ও 8টা। 8টা। নিউক্লিয়াস 8টা। ওকে, প্রথম শক্তি স্তরে, 2টা। দ্বিতীয় শক্তি স্তরে 6টা। এটা একটু উল্টাভাবে বুঝতে হবে। কিভাবে? উল্টাভাবে। দেখো এখানে 2টা আছে, এখানে কত ছিল? 6টা ছিল। ওকে, আরো দুইটা নেবে। তাহলে এটার একটা কি আছে বলতো? পারমাণবিক ব্যাসার্ধ কি আছে? ব্যাসার্ধ আছে। তো এখানে দেখো এর মনে করো যে আমরা বলি নিট, যদি বলি শিল্ডিং ইফেক্ট কত বলতো? এর নিট শিল্ডিং ইফেক্ট কত? 6। নিট শিল্ডিং ইফেক্ট কত? নেট শিল্ডিং ইফেক্ট কত হয় বলো তো? 6 হবে। তার মানে এখানে কত আমাদের প্রথম শক্তি আছে? 2টা ইলেকট্রন বাদ যাবে। তার কত থেকে 8 বিয়োগ 2 সমান কত? 6। বুঝতে পারছো? তাহলে 6টা কি করতেছে আমাদের এই কক্ষপথে নামতেছে। ওকে, এখন কথা হলো যদি মনে করো আমাদের কি করলাম, এটা কিন্তু আমাদের কি কার ব্যাসার্ধ এটা বলো তো? পারমাণবিক ব্যাসার্ধ অক্সিজেনের। এখন কথা হলো অক্সিজেন কি করলাম আমরা? 2 মাইনাস করলাম।
অক্সিজেন 2 মাইনাস 1 মাইনাস হয়, 2 মাইনাস হয়। 2 minus তার মানে সে আরো কয়টা নিবে? দুইটা নিবে। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে দুইটা নতুন ইলেকট্রন যুক্ত হলো, এখন তো আকর্ষণটা আরো জোরালো হওয়ার কথা। কমবে ওটার 6টা প্রোটনটা বাড়েনি। তো এখন কেন? কারণ হলো দেখো এখানে কি আছে বলো তো, প্রোটন আছে 6। এই যে নিট মানে নিউক্লিয়ার চার্জটা কি বাড়ছে? না নিউক্লিয়ার চার্জ যেহেতু শক্তি স্তর একই সেম আছে, নিউক্লিয়ার চার্জ কি আছে? সেমই আছে। এটা কি আছে? এই অক্সিজেন 2 মাইনাসের ক্ষেত্রে কত আছে বলো তো? 6। বাট তাকে টানতে হচ্ছে কয়টা? 8টা। টানতে হচ্ছে 8টা। 6টা কি এত কি টানতে পারবে? টানতে পারবে? পাবে স্লো আমার ক্ষমতার তুলনায় যদি আমি বেশি বোঝা দেই, নিয়ে যেতে পারবো সহজে? করে দেবো, তাই না? সো তার অতটুকুকে মানে টেনে নিয়ে আসার ক্ষমতা ভালো ছিল, নিয়ে আসছে। কিন্তু এখন ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার কারণে অত ওইভাবে টেনে আনতে পারে, এখন ভারী হয়ে গেছে। কি হয়েছে? ভারী হয়ে গেছে, টেনে আনতে পারে না। একটা বিষয়। আরেকটা বিষয়, একটা বিষয় হলো কি, তাহলে যেটা বললাম যে এই কম পরিমাণ নিউক্লিয়ার চার্জ দিয়ে অধিক পরিমাণ ইলেকট্রনকে টানতে পারে না। এখন আরেকটা বিষয় আছে, ঝগড়া বাজে। কার্বন ঝগড়া বাজে, এই ইলেকট্রনের মধ্যে ঝগড়া বাজে। কিভাবে বলো? কিভাবে ঝগড়া বাজে? মনে করো যে তোমরা একটা টিউশনে গেছো বা প্রাইভেটে গেছো, মনে করো সিট আছে কয়টা? 10টা সিট আছে। মনে করো 8টা সিট আছে, ধরলাম সিট আছে 6টা আছে, তোমারটাই বললাম। সিট আছে 6টা। কিন্তু পাবলিক আছে কয়টা? 8টা পাবলিক আছে। বলো যার পরে তোমার মারামারি হচ্ছে কিনা? না 3 জনের বেঞ্চে 4 জন বসবে সিট তো একটা, সি আর একটা করে বুঝতে পারবো না তো, সি আর তো এগুলো তো। তাহলে দেখো বুঝতে পারবে, তার মানে কি বাজবে? মারামারি বাজবে। যদি বসে কি হবে? মন কালাকালি হবে, অনেক কিছু হবে না, মারামারি বসবে। আচ্ছা ঠিক আছে, যখন মারামারি বসবে তখন দেখো এদের মধ্যে মারামারি বাজবে। এখন এরা করবে আমি যাবো প্রোটিনের সাথে সম্পর্ক করবো, বা প্রোটিনের সাথে আমি মিলবো, এই বলবে আমি বলবো, এই বলবো আমি। প্রোটনগুলো একটা কিছু আর তার এই 8টা ইলেকট্রন কি করবে? এই যাবে আমি বলবো, এই যাবে আমি বলবো। তাই ঝগড়ার কারণে কারো ভালো করে বসা হবে না। তার মানে কি হবে? তার মানে কি সঙ্গে যেতে পারবে না তার দুইটা ঘটনা ঘটে। একটা হলো ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয়, আর একটা কি হয়? অধিক সংখ্যক ইলেকট্রনকে কিন্তু নিউক্লিয়াস ওই যে নিট নিউক্লিয়ার চার্জ দ্বারা টানতে পারে না। যার কারণে কি হয়? আকারটা আকর্ষণ বড় হয়ে যায়, আর স্ফীতি হয়ে যায়, আরো বড় ঝগড়া বাড়ে যাবে না। তাহলে কি হবে? এখানে আকারটাও বড় হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই জন্য দেখলাম আমরা অ্যানায়নের ক্ষেত্রে কি হয়? আকার আরো বেড়ে যায়। বুঝতে পারছো? আকার আরো বৃদ্ধি পায়। ওকে, তাহলে বুঝতে পারছো? কি আরো আছে? এখন যদি বলি, এটা বুঝলাম। এখন আমরা দেখি একটু নিচের দিকে যাই আমরা। এখন কি এনায়ন ঘটে? যদি বাম থেকে ডানে যায় তাহলে তো আকার এখন দেখো আরো একটা জিনিস যদি বলি, যে মনে করো যে এটা হলো 3+, অক্সিজেন 3+ হয় না 2+। এখন গেলাম আমরা কোথায় বলো তো? নাইট্রোজেনে গেলাম। নাইট্রোজেন কত প্লাস বলো তো? 3 প্লাস 3 মাইনাস। 3 মাইনাস 3 মাইনাস গেল। তার মানে তার কি হবে? 3টা আসবে তার মানে দেখো 3টা সে নিয়ে এসেছে বেশি, সে 3টা বেশি নিয়ে এসেছে। তার মানে কি তার মধ্যে মারামারি আর কম হয় না বেশি হবে? বেশি হবে বেশি হবে। তাহলে এর আকার আরো বড় হবে 5টা থেকে 5টাতে 8টা 8টা। বুঝতে পারছো? তার মানে এর মধ্যে ঝগড়া কি হবে? বেশি হয়ে যাবে আরো। তার মানে এটা গ্রুপে হ্যাঁ, গেলে আকার এটা ছোট পর্যায়ে, হয় ধীরে এটা পর্যায়ে দিয়ে দিয়েছি আমরা কিন্তু। পর্যায়ে তাহলে তার মানে কি হলো এখানে যে উল্টা হচ্ছে? তাহলে দেখলাম যে বাম থেকে ডানে গেলে কি হবে? আকারটা কমতে থাকে। মানে অ্যানায়নের ক্ষেত্রে কি হচ্ছে বলো তো? কমতে থাকে। এনায়নের ক্ষেত্রে কমতেছে। কমতেছে ঠিক আছে, মনে থাকবে। ক্যাটায়নের- মানে আমরা এটা জিনিস সহজ কথা মনে রাখবো, চার্জ যদি বেশি থাকে কি থাকে? চার্জ চার্জ। চার্জ বেশি থাকবে, চার্জ যার বেশি তার আকার তত বেশি। চার্জ বেশি থাকলে আকার আকার বেশি। বেশি। দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, যে এই যে সোডিয়াম 3 মাইনাসের যে ইলেকট্রন যতগুলো আছে, অক্সিজেন 2 মাইনাসের ততগুলো ইলেকট্রন আছে। বুঝতে পারছো? হ্যাঁ এটাই ইলেকট্রন কিন্তু সবার সেম। যে এরকম ইলেকট্রন যদি সেম হয় সবার, তাহলে যার চার্জ বেশি হবে তার আকার বড় আকার বড় হবে। বুঝছো? তাহলে অ্যানায়নের ক্ষেত্রে দেখলাম যার চার্জ বেশি তার আকার বড়। তার আকার বড়। ওকে, ক্লিয়ার? এখন আমরা এগুলাই বুঝলাম। এখন চলো যাই। এখন মনে করো আরো একটা জিনিস তোমাকে সব ক্লিয়ার করে দিয়ে ওখানে শুধু একবার ডাইরেক্ট দিয়ে দেবো নাকি? মনে করো গ্রুপ এই যে দেখো সোডিয়াম দেখছিলাম কয় নাম্বার গ্রুপের? সোডিয়াম 3 হ্যাঁ? হ্যাঁ 2 নাম্বার 1 নাম্বার গ্রুপ 1 3 পর্যায়ে যাই হোক 3 নাম্বার পর্যায়ে না। তো এখন তুমি আমাকে একটা প্রশ্ন বলো, তো কথা বলো। সোডিয়াম প্লাস অক্সিজেন 2 মাইনাস, নাইট্রোজেন 3 মাইনাস, কার আকার সব থেকে বড় হবে?
কার আকার বড় নাইট্রোজেন 3 মাইনাস। নাইট্রোজেনের দেখো সবারও ইলেকট্রন কি সমান? হুম, সবার ইলেকট্রন সমান। সমান আছে। ম্যাগনেসিয়াম দিলাম আবার, 10টা। সোডিয়াম সবচেয়ে ছোট ম্যাগনেসিয়াম 2 প্লাস। কার আকার সবচেয়ে ছোট হবে বলো? ম্যাগনেসিয়াম 2 প্লাস ম্যাগনেসিয়ামের আকারটা ছোট তাহলে বড় কার হবে? বড় নাইট্রোজেন 3 মাইনাস। এখন একটা সোডিয়ামের এখন একটা আমি বিষয় একটা বলি, আর একটা ভেজাল দেখো বলি যে আমি, এটা কিন্তু তৃতীয় পর্যায়ের, আর কি এরা কি দ্বিতীয় পর্যায়। তাহলে পর্যায়ে বাড়লে কি হয়? আকার বড় হয় না? কিন্তু ওই তো শক্তি স্তর বাড়ে। তো নাই 3 নম্বর পর্যায়ে তো নাই তাহলে এখানে কার আকার বড় হয় বলো? ম্যাগনেসিয়াম 2 প্লাস ম্যাগনেসিয়াম টু প্লাস আকার বড় হবে, সোডিয়ামের আকার বড় হবে। এমনি তো বড় হবে, ছোট কার হবে? ছোট হয় ম্যাগনেসিয়াম প্লাস, সেটা আমি বলছি তেমন উল্টা হলো না বিষয়টা। দেখো যে সোডিয়ামের এর কি হলো বলো তো, না বোঝার জন্য আমি উল্টা করতেছি আরো তোমাদের জন্য। দেখো দেখো বিষয় দেখো, ওই যে কথাটা বলছে রাইট বলছে। দেখো এমনিতে নর্মালি আমরা পরমাণু ক্ষেত্রে কি দেখতাম বলো তো? জেনারেল পরমাণু ক্ষেত্রে কি দেখতাম বলো তো? যদি আমাদের শোক পর্যায়ে বাড়ে, শক্তি স্তর বাড়লে শক্তি স্তর বলে আকার বড়ে, সেই হিসাবে দেখো এ হলো তৃতীয় পর্যায়ে, এরা কি বলো তো? তৃতীয় তাহলে এর আকার বড় হওয়ার কথা, হ্যাঁ। আর এরা হলো দ্বিতীয় পর্যায়ে, এর আকার কত হওয়ার কথা? ছোট। কিন্তু এখানে কি আর বড় হবে? দেখো এখানে একটা জিনিস দেখো, সবারই ইলেকট্রন কি সমান। সেম, But কিন্তু একটা নিচে কেন্দ্রে 10টা কেন্দ্রের যে নিট আকর্ষণটা কার্যকরী নিউক্লিয়ার চার্জ কি সবার সমান? না। কার বেশি থাকবে? যার প্রোটন বেশি থাকবে। ম্যাগনেসিয়ামের কার? 10টা ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের 10টা আর 8টা হ্যাঁ, এর আছে হলো 6টা তো এখানে দেখো এই যে এটা একটু আমাদের ইফেক্ট ফেলবে, এটা একটু কি, ইফেক্ট হবে তাহলে দেখো এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 10টা কি হবে? আমাদের দেখো নিট কার্যকর বলটা কার বেশি হবে এর, তাহলে আকার ছোট হবে কার? ম্যাগনেসিয়াম 2 প্লাস ম্যাগনেসিয়াম একটু বলে, তাহলে আকার সাথে বড় কার হবে? সোডিয়ামের নাইট্রোজেন। নাইট্রোজেন। আমরা জানি অ্যানায়নের যত চার্জ বাড়বে তত কি হবে? আকার বাড়ে। বুঝতে পারছো? এই দুটোর মধ্যে জানো, যেহেতু সবারই মনে করো কি এখন নিট কক্ষপথটা কত ছিল বলো তো? 2টা। প্রথমটা ছিল এটা, সবারই কিন্তু এরকম অবস্থা, ঠিক আছে? সোডিয়ামে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়, এখানে আসছে আর কি এরা গ্রহণ করে এখানে পূর্ণ করছে। তার কারণে কি হলো, এরা গ্রহণ করছে মানে কি, এদের তো ঝগড়া বাজবে নিজেদের মধ্যে, সিটের থেকে বেশি নিছে, এই জন্য বড় স্পিড হচ্ছে। আবার কথা হলো এদের কি, এদের তো প্রোটন বাড়ে নাই, এদের একজনে হলো কয়টা প্রোটন? 8টা, আটটা হলো 7টা। তাহলে এদের তো নিট কার্যকর মানে নিট যে ইটা আছে নিউক্লিয়ার চার্জটা, একজনে কত? একজনের 6টা, একজন কয়টা? 5টা। আর অপরদিকে যদি আমরা বলি সোডিয়ামের আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত বলো তো? এদের তো মনে করো ছেড়ে দিয়ে আসছে ইলেকট্রন, 10টা। তাহলে এদের কিন্তু দেখো এই কক্ষপথে কিন্তু ওদের ঝামেলা নাই, যতটুকু থাকা ছিল ততটুকুই আছে স্থায়ী অবস্থা, এবং তাদের নিট যে ইটা বলটা নিউক্লিয়ার চার্জ সেটা কিন্তু সর্বোচ্চ কত বলো তো? 9 আর 10 9 এবং সোডিয়ামের আর 10 হলো ম্যাগনেসিয়ামের। তাহলে আমাদের 9 এবং 10 অনেক বেশি, এদের থেকে অনেক বেশি না, এই জন্য এখানে আকারটা বেশি বড়। যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 10, এদের ম্যাগনেসিয়াম আকার সব থেকে ছোট। 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 বুঝতে পারছো? আকর্ষণ। সোডিয়াম একটু ঝামেলা মনে হয় কারো, তার কারণ এটা একটু ক্রিটিক্যাল বিষয়, তাই না? উল্টোপাল্টা হতে পারে, ক্লাসটা আরেকবার দেখে নিবা, বুঝি ফেলবা। তো এখন দেখো আমাদের সকল ঝামেলা শেষ, সব পড়া শেষ। এটুকু একটু জিনিসটা আয়নেরটা একটু কঠিন ছিল। ওকে, এখন রিডিং দিচ্ছি, যেটুকু ঝামেলা আছে একটু ক্লিয়ার হয়ে যাবে। কতটুকু আছে রিডিং? একটু আছে, রিডিং সমস্যা হবে না। এরপরের টপিকগুলো কিন্তু সময় লাগবে না, আসলে এই টপিকগুলোতে একটু টাইম লাগবে, মেনলি এটা আয়নেরটা। দেখো কোনো ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়নের কেন্দ্রস্থ নিউক্লিয়াস এবং সর্বস্থ শেল থাকা ইলেকট্রন মেঘের দূরত্বকে ওই আয়নের কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। আমরা এটা সবসময় জানি, কিন্তু নিউক্লিয়াস থেকে সর্বস্থ শক্তি স্তরের দূরত্ব কি? পরীক্ষা দ্বারা এই যে এক্স রে ডিফ্র্যাকশন পরীক্ষা দ্বারা আয়নিক যৌগের কেলাস ল্যাটিসে থাকা গোলক আকৃতির ধনাত্মক আয়নের ব্যাসার্ধ এই যে আর প্লাস এবং ঋণাত্মক আয়নের ব্যাসার্ধ কে আর মাইনাস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এগুলো উভয় আয়নের নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস দ্বয়ের দূরত্বের অংশ হিসাবে গণ্য করা হয়। ওকে, ব্যাপার না এটা। আয়নিক ব্যাসার্ধ এগুলো উদাহরণ দিচ্ছে, এগুলো ব্যাপার না। দেখো এখানে কি বলছে, ধনাত্মক আয়ন বা ক্যাটায়নের ব্যাসার্ধ এর পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা কি হয়? ছোট হয়। এটাই দেখলাম। ওকে, এটা আমরা জানলাম। এখন কথা হলো একটা বিষয়, সেটা হলো আমরা জানলাম যে সিঙ্গেল ধনাত্মকেরটা জানলাম যে, আচ্ছা ওটা আমি বলে দিই না, আচ্ছা এখানে পড়ো, যদি না বুঝো আমি বুঝাই দিচ্ছি। দেখো এর কারণ ক্যাটায়ন গঠন করলে বহিস্থ শক্তি স্তর থেকে যোজতা ইলেকট্রন অপসারিত হয়, তাই না? ক্যাটায়ন হতে গেলে কি হয়? যোজতা স্তরের ইলেকট্রনটা কি অপসারণ হয়? সোডিয়ামের একটা অপসারণ হয়ে যায়, তখন শ্রেষ্ঠ ক্যাটায়ন অবশিষ্ট ইলেকট্রন সমূহের প্রথমত পারস্পরিক কি হবে? বিকর্ষণ মাত্রা হ্রাস পায়। এখানে বেশ বিকর্ষণ আছে, ইলেকট্রনই নাই,
বিকর্ষণ নাই। এবং দ্বিতীয়ত কার্যকর নিউক্লিয়ার চার্জের কি হবে, আকর্ষণ মাত্রার বৃদ্ধি ঘটে। যদি একটা শক্তি স্তরে চলে গেল, আমাদের নিউক্লিয়ার চার্জের কি মাত্রা বেড়ে গেল, মানে এক্সট্রাটাও টানবে। ফলে কি হবে, ক্যাটায়নের আকার ছোট হয়, আমরা এগুলো জানি, এই যেগুলো বলছে। ওকে, তো এগুলো কোনো ব্যাপার না, ব্যাপার হলে যে আমরা বুঝছি। তো এখন দেখো ঋণাত্মক আয়ন বা অ্যানায়নের ব্যাসার্ধ, এর পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বড় হয়। এর কারণ অ্যানায়ন গঠনকালে বহিস্থ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন যুক্ত হয়, তখন অ্যানায়নের একই শক্তি স্তরে বৃদ্ধিপ্রাপ্ত ইলেকট্রন সমূহের পারস্পরিক কি হবে, ওই যে মারামারি হবে। এবং প্রতিটি ইলেকট্রনের উপর কি হবে, নিউক্লিয়ার চার্জের আকর্ষণ মাত্রা হ্রাস ঘটে, বুঝতে পারছো? ওকে, ফলে অ্যানায়নের আকার কি হবে, বড় হবে। যেমন ফ্লোরিনের ব্যাসার্ধ এত 72, কিন্তু ফ্লোরাইডের কত, ফ্লোরিন মাইনাসের কত বলো তো, 133, অনেক বেড়ে গেছে, দেখছো? অক্সিজেনের ক্ষেত্রে এত এত, বুঝতে পারছো? তাহলে এখন গ্রুপ ভিত্তিক সম্পর্ক আমি অলরেডি তোমাদেরকে বলেই দিচ্ছি, পড়তে হবে রিং। গ্রুপ ভিত্তিক পর্যায় ভিত্তিক সম্পর্ক তাহলে কি হবে, ক্যাটায়নের ক্ষেত্রে হ্রাস পাবে, অ্যানায়নের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। ওকে, শেষ। এগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখন একটা কথা আছে, ক্যাটায়ন আনায়নের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এই যে এখানে দেখো আমি তোমাদের অলরেডি যেটা শিখাইছি সেটা কি দেখো, এই যে দেখছো শিখালাম না, নাইট্রোজেন দিয়ে অক্সিজেন দ্বারা এবং সোডিয়াম দ্বারা ম্যাগনেসিয়াম দ্বারা, এই সাইডে দিয়ে শিখালাম না, কাদের বেশি, নাইট্রোজেন সব থেকে আকার বেশি। বেশি, তারপরে সোডিয়াম, এগুলো তাহলে বাকিগুলো তো পারবো না, এটাই বুঝাইছে আর কি। ওকে, এখন দেখো এই যে এটা একটু দেখো, এটা বোঝানো হয় না, কোন ধাতুর একাধিক ক্যাটায়নের বেলায় অধিক চার্জযুক্ত ক্যাটায়নটির আকার সব থেকে কি ছোট হবে, হয় অবশ্যই। ছোট হবে। তাহলে কি হবে এখানে বলো তো, এই যে যদি একাধিক চার্জ থাকে তাহলে কি হবে, যত বেশি চলে যাবে তত আকর্ষণটা বেশি হবে, হ্যাঁ। ইলেকট্রন চলে যাবে। তাহলে দেখো যদি ইলেকট্রন বেশি চলে যায় তাহলে এই যে নিউক্লিয়ার চার্জটা কি হবে, আমাদের ওটা ফিক্সড ছিল, মানে প্রোটনটা কিন্তু বাট ইলেকট্রন কমে গেল, তার বেশি করে টানবে না, বিষয়টা এরকমই আর কি। ওকে, এটা একটু মনে রাখবা যে ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে, একই মৌলের ক্ষেত্রে যদি কি হয় চার্জ বেড়ে যায় তাহলে কি হবে, আকার ছোট হয়ে যায়। ওকে, তাহলে এখানে একটু জিনিস এটা মনে রাখো সংক্ষেপে, এটা দেখো, ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকার চেয়ে কি হয়, ছোট, আমরা জানি। এই যে এটা হলো একটা মেইন জিনিস যা পড়লা, এগুলো সামারি আর কি। অ্যানায়নের আকার মূল পরমাণুর আকার থেকে কি হবে, বড় হয়। একই গ্রুপে আয়নিক আকার কি হবে, উপর থেকে নিচে দিয়ে কি হবে, ক্রমশ বৃদ্ধি পায়। ধনাত্মক ক্যাটায়নের সকল ক্ষেত্রে, তাই না, আমরা জানি নরমাল। একই পর্যায়ের ক্যাটায়নের আকার এদের চার সংখ্যা বৃদ্ধির সাথে কি হবে, হ্রাস পায়, কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, বৃদ্ধি পায়। বৃদ্ধি হবে। পারণীয়। ওকে, মানে ডাইরেক্ট বৃদ্ধি বলে না, কিন্তু এটা বলছে কি বলতো, আয়নিক হ্যাঁ উল্টো দিয়ে বলছে দেখো, কিন্তু ঋণাত্মক আয়নের আকার এদের চার সংখ্যা হ্রাসের সাথে সাথে কি হবে, হ্রাস পায়। মানে কি হবে, আকারটা বৃদ্ধি পাবে। যতগুলো কমবে মানে বেশিতে আসলে কমবে। দেখো একই ধাতুর বিভিন্ন ক্যাটায়নের আকার এদের চার সংখ্যা বৃদ্ধির সাথে কি হবে, হ্রাস পায়। একটু আগে যেটা দেখলাম, ক্রোমিয়াম 2+ এর আকার 3+ থেকে বড়, অর্থাৎ চার যত বেশি হলে আকার তত ছোট হয়ে যাবে, ছোট হবে। ওকে, তাহলে এগুলো এই যে বলছে নিচে, এগুলো সমাধান করতে কোনটা বেশি হবে, এই যেখানে দিয়েছে এগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? এই যে জিনিস আমরা তো জানি যে গোল্ড থেকে গোল্ডের 3+ আকার অবশ্যই ছোট হবে, ম্যাগনেসিয়ামের Okay. সাথে ছোট বলছে। এখন এগুলো জানি আমরা, এগুলো তোমরা অলরেডি জানো। এখন একটা জিনিস আমাদের তোমাদের একটু আমি বলবো, সেটা হলো একটু ঝামেলা আছে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে এর মিলে চার্জ কত, 1+ হয় না? ওকে, এটা এখানে না, পরে এটা আয়নিক শক্তি, এটা এখানে না। তাহলে এগুলো আমরা আকার জানলাম, তাই না? ঠিক আছে, আকার সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই। এখন হলো যোজ্যতা সম্পর্কে, পারমাণবিক যোজ্যতা কি, সব জিনিসই বলে দিই। যোজ্যতা আসলে আমরা জানি কি বলতো, যোজনী আর কি, অর্থাৎ কোনো একটা পরমাণু ইলেকট্রন থাকে। একটি যৌগ গঠনে কোনো একটি পরমাণুর কোনো মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়, যোজ্যতা বা যোজনী বলা হয়ে থাকে। তো এটাকে আসলে দুইটা স্কেলের মাধ্যমে আমরা মেজার করে থাকি যোজনী, বুঝছো? একটা হলো কি বলতো, মৌলের অক্সিজেন যোজ্যতা একটা জিনিস আছে, একটা হলো কি বলতো, হাইড্রোজেন যোজ্যতা। অক্সিজেন যোজ্যতা মানে কি, কোনো একটি মৌল যে কটি অক্সিজেন সাথে যুক্ত হতে পারে তাকে বলে অক্সিজেন যোজ্যতা, আর যে কটি হাইড্রোজেন সাথে যুক্ত হতে পারে তাকে বলা হয় ক্লোরিনের হাইড্রোজেন যোজ্যতা। জুতা নাই, না, ওর তো আমরা বলি বলার ক্ষেত্রে হাইড্রোজেন যোজ্যতা যেটা, ক্লোরিন যোজ্যতা একই কথা। এই কথা। হ্যাঁ, আগে আছে। দেখো এখানে দেখো অক্সাইড মানে কি, এখানে অক্সিজেন আছে, অক্সাইড গঠনে মৌলের যোজ্যতা এটা হলো অক্সিজেন স্কেলের মাধ্যমে, আর এটা হলো কি হাইড্রাইড গঠনটা কিসের মধ্যে হলো, তো মৌলের হাইড্রোজেন গঠনের ক্ষেত্রে। এইটা দেখো এই যে, তো
তো এখানে দেখো যে মেইন বিষয়টা, যে এই যে পর্যায়ের সামনে যদি আমরা খেয়াল করি একটি জিনিস দেখতে পারবো আমরা, সেটা হলো দেখো এই যে ধাতুগুলোর ক্ষেত্রে ধাতুগুলো মেলে কি করে বলো, ইলেকট্রন ত্যাগ করে না। সেক্ষেত্রে যেহেতু তাদের 1 থেকে 3 ইলেকট্রন থাকে, তাহলে আমরা বলতে পারি যে তাদের শেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে সেটা কি তাদের যোজনী বলতে পারি, তাই না? কিন্তু অধাতুর ক্ষেত্রে কি থাকে, অনেকগুলো থাকে, কিন্তু অনেকগুলোকে আমরা যোজনী বলতে পারবো? তাদের 7টা থাকে, 7টা যোজনী বলবো? তখন তাদের ক্ষেত্রে বলি যে তাদের যে কটা থাকতে পারে ওটা দেওয়া বিয়োগ দিয়ে যে কটা আসছে ওটা কি তাদের যোজনী, যেমন এটা বলছে। তাহলে অধাতুর ক্ষেত্রে কি হবে, 8 বিয়োগ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা। যেমন অক্সিজেনের ক্ষেত্রে বলি যদি তার কক্ষপথে আছে, তার কক্ষপথে ধারণ কত, তার আছে কত 6, তার জন্য কত হবে 2। বুঝতে পারছো ধাতু অধাতুর ক্ষেত্রে? এখানে কিছু আসবে না পরীক্ষায়, এখানে এখানে বোঝা যায় মানে হ্যাঁ, এখানে স্থিতিশীল আসলে অবস্থা কিছু হওয়ার জন্য ছেড়ে দিতে বা গ্রহণ করতে যে তো এখানে ভেতরে যে কিছু আসবে না, শুধু এই যে 2টা স্কেল আছে মনে রাখবে, একটা হলো হাইড্রোজেন স্কেল, একটা হলো অক্সিজেন স্কেল, এটা মনে রাখবে, আর কিছু লাগবে না এখানে। ওকে, এখন আমাদের আয়নীকরণ শক্তিটা একটু বলি নাকি, এটা পরে না, আয়নীকরণ শক্তিটা সহজ জিনিস। এটা ওই যে আয়ন বললাম না, যে আমরা আকার বললাম না, তার থেকে অর্ধেক বলতে পারো, ঠিক আছে? আকারের মধ্যে আয়নগুলো কি করতে ওখানে অনেক কিছু বোঝানো ছিল, এটা তোমাদের নতুন জিনিস ধরতে পারো আর কি, মানে পুরাতন জিনিস এটা আয়নীকরণ শক্তি যেটা। তো আমরা এটা দেখো আমরা বেসিকটা কত ক্লাসে পড়ছিলাম, মানে নর্মাল জিনিসটা আজকে একটু ডিপলি যদি বলি, তার আগে বলি আবার একটু রিমাইন্ড করে দেই যে আয়নীকরণ শক্তি কাকে বলা হয়। এই দেখো সংজ্ঞাটা মুক্ত করতে বলছিলাম, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে এক গ্যাসীয় 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়, আয়নীকরণ শক্তি বলা হয়। এই এদের পুরস্কার হয়, এটা ব্যাপার না, যে বিভিন্ন মূল্যের দেওয়া আছে আয়নীকরণ শক্তি দেওয়া আছে, বুঝছো? সেক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে একটু দেখে নিতে পারো, দেখো তাহলে সোডিয়াম দেখে নিতে পারো। তাহলে মনে করো যে বললাম যে আমরা কিন্তু জানি যে একই পর্যায়ের কি হয়, বাম থেকে ডান দিকে গেলে কি হবে, বাড়বে, যেহেতু আকর্ষণ বাড়ে, ওই যে শিল্ডিং এফেক্ট কমে, শিল্ডিং ঠিকই থাকবে, বাট ওই যে নিউক্লিয়ার চার্জ বাড়ে, যার কারণে কি হবে আমাদের আয়নীকরণ শক্তি বাড়ে, মানে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করতে বেশি পরিমাণ শক্তি দিতে হয়। এবং গ্রুপের ক্ষেত্রে কি হয়, কমে, আমরা জানি এটা, ওকে, এটা এটুকু আমরা জানি। তো এখানে দেখো একটা জিনিসের ঝামেলা আছে, দেখো এখানে কি বলছে যে সিজিএমের এই হিসাবে যদি দেখো আমরা, তাহলে আমরা একটা জিনিস একটা দেখাই তোমাদেরকে এখানে। আচ্ছা, তাহলে সেই হিসাবে যেহেতু আমরা কি দেখলাম যে গ্রুপে ভিত্তিক সম্পর্ক দেখলাম, একই গ্রুপের উপর জিনিস দেখলে কমে, তাই না? এবং পর্যায়ের ক্ষেত্রে কি হয়, বাড়ে। সেই হিসাবে দেখো গ্রুপে যেহেতু কমে এবং পর্যায়ে বাড়ে, সেই হিসাবে সবথেকে বেশি কার হওয়ার কথা, এই যে প্রথম পর্যায়ে সব থেকে বামে যে ডানে যে তার বেশি হওয়ার কথা না, তাই হয়। হিলিয়ামের সব থেকে আয়নীকরণ শক্তি কি বেশি, যেহেতু দেখো একই পর্যায়ের প্রথম পর্যায়ে সব থেকে উপরে এবং শেষ গ্রুপের সব থেকে, মানে সব থেকে ডানে এবং শেষ গ্রুপের সব থেকে উপরে, এই জন্য কি হিলিয়ামের সব থেকে আয়নীকরণ শক্তি কি হবে, বেশি হবে। বুঝতে পারছো এটা কেন বেশি হলো? ফ্লোরিন না ধরি সেটা না, ফ্লোরিনের তো এটা ই হবে ইলেকট্রন আসক্তি, এটা নিষ্ক্রিয় না, ইলেকট্রন আসক্তি। আর এটা কি বলতো, আয়নীকরণ শক্তি। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের কি থাকে, সবসময় আয়নীকরণ শক্তি বেশি থাকে, এদেরকে তুমি আয়ন করতে পারো, সময় উচ্চ থাকে, তাহলে ওটা হলো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। ওকে, তাহলে সেই হিসেবে দেখো সব থেকে কম কার হবে, অবশ্যই প্রথম গ্রুপের হওয়ার কথা, তাই না? প্রথম গ্রুপের সব থেকে নিচে হওয়ার কথা না কোন সব থেকে, তাহলে কে আছে বলো তো? ফ্রান্সিয়াম। কিন্তু না, হবে সিজিয়াম। সিজিয়াম সবচেয়ে ভালো। হ্যাঁ, সব থেকে কার কম বলো তো? সিজিয়াম। তো কথা হলো কেন বইয়ের মধ্যে কেন এটা বলা নেই, তাই বলা দিয়েছে কি বইয়ে ফ্রান্সিয়াম, শুধু বল ফ্রান্সিয়ামে নাকি নিউটন অনেক বেশি থাকে, 87 নিউটন বলতে দেখো দেখো তো এইটা মূলটা দেখো, এখানে দেখো এটার তুলনায় এটা কিন্তু দেখো কতগুলা, মানে এখানে দেখো অলরেডি কয়টা পরমাণু আছে বলো তো? 32টা। হ্যাঁ 32 18টা, এখানে অলরেডি 18 আছে, আপনার এই যে এর মধ্যে কটা আছে, 15টা আছে, দেখছো? তাহলে সকলে যোগ করো, অতগুলা কি থাকে, কি থাকে বলো তো? প্রোটন বেশি, পাশাপাশি আর কি আছে অতগুলা, মনে করো ওর থেকে নিউটনে বেশি, মেলে 1.5 গুণে বেশি থাকে এগুলা পরমাণুতে, ঠিক আছে? প্রোটন নিউটন প্রোটনের থেকে 1.5 গুণেরও বেশি থাকে আমাদের, যদি মানে পারমাণবিক সংখ্যা 83 যাদের বেশি, ঠিক আছে, তাদের কি হয়, যেমন বিসমাথ, এটা ঠিক আছে, বিসমাথের পরে যেগুলো আছে সেগুলো কি হয় বলো তো? কি হয়? সেইগুলোর ক্ষেত্রে তাদের নিউটন সংখ্যা পারমাণবিক সংখ্যা থেকে অনেক বেশি হয়, মেনলি 1.5 গুণ অপেক্ষা বেশি হয়, এবং তখন সেই মূল্যগুলো তেজস্ক্রিয় মূল্য হয়ে যায়, ঠিক আছে? তো এখানে ঝামেলা হলো এইটাই যে এই যে এই মৌলটার ক্ষেত্রে ফ্রান্সিয়ামের ক্ষেত্রে
এর এর নিউক্লিয়াসের ভরটা অনেক বেশি, নিউক্লিয়াসের ভরটা অনেক বেশি। যেহেতু প্রোটন অনেক বেশি, সিজিএমের তুলনায় প্রোটন অনেক বেশি, এবং কি আরো বেশি বলতো, নিউট্রন অনেক বেশি, যার কারণে অনেক ওয়াইস এইটা অস্থায়ী, তো ওটা ব্যাপার, ওটা গ্যাসি, ওটা ব্যাপার না, এখানে একটা স্থায়ী ব্যাপার আছে। অস্থায়ী তো ওটা অন্যায়, এটা স্থায়ী বিষয় আছে এখানে। কি হলো, এই যে এখানে মনে করো নিউক্লিয়াসটা অনেক ভারী না, ভারী তো, তেজ কিন্তু বটেই, অস্থায়ী মৌল যৌগ। কিন্তু যদি আমরা বলি যে এই যে আয়ন করবো, যে আয়নীকরণ করার ক্ষেত্রে যদি বলি, এখানে আসলে কি তেজস্ক্রিয় মৌলগুলো কি ভাঙে, ইলেকট্রন ভাঙে না, বা ইলেকট্রন সরে যায় না, নিউক্লিয়াস ভাঙে। কি ভাঙে? হ্যাঁ, তেজস্ক্রিয় মৌলগুলার আমরা যে অস্থায়ী বলি, আসলে কি হয়, নিউক্লিয়াস থেকে ভেঙে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরিত হয়, আলফা বিটা গামা, এগুলার রশ্মি বিকিরিত হয়, ঠিক আছে। তো ওইটার সাথে এখানে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হলে কি বলতো, এর নিউক্লিয়াস বেড়ে গেল, তো নিউক্লিয়ার চার্জটা বেড়ে গেল না, যার কারণে কি হয় বলতো, এর প্রথম শক্তি স্তরে যে ইলেকট্রন যদি বলি, যদি এই অত্যাধিক চার্জের কারণে এর স্পিনটা অনেক বেশি থাকে। কি থাকে? বেশি। মোটামুটি এই ইলেকট্রনিক স্পিনগুলো মোটামুটি কি থাকে, আমাদের আলোর বেগের কাছাকাছি থাকে, 3×10⁸ 8 এর কাছাকাছি থাকে, এত থাকে না, প্রায় কাছাকাছি থাকে। যেহেতু কাছাকাছি থাকে, তো বাকি ইলেকট্রনগুলো মোটামুটি কাছাকাছি থাকার কারণে এই নিউক্লিয়াসের সাথে একটা ভালো একটা সম্পর্ক থাকে, দৃঢ়ভাবে আটকে থাকে, যার কারণে এর আয়নীকরণ শক্তিটা একটা কি হয়ে যায়, বেশি হয়ে যায়। হ্যাঁ, এর কিন্তু কম হওয়ার কথা ছিল সিজিএমের থেকে, এরকম মানে সব থেকে কম হওয়ার কথা ছিল, কিন্তু সব থেকে কম হয়ে গেল কার, সিজিএমের। বুঝতে পারছো, এই একটা ঝামেলার কারণে, কারণ এর নিউক্লিয়ার ভরটা অনেক বেড়ে যায়। বুঝতে পারছো, তার কারণ এখানে দেখো কতগুলা একদম, এখানে 15 যোগ হয়েছে, এখানে 15 যোগ হয়েছে, এখানে এটা না, এই যে এখানে 15 যোগ হয়ে গেছে, এখানে তো অলরেডি আছে 18টা, আবার এখানে 15টা যোগ, হঠাৎ করে অনেক বেড়ে যাওয়ার কারণে এই ঝামেলাটা ঘটে যায়, ঠিক আছে। অ্যাক্টিনেটও তো যোগ হয়েছে। না, এটা যোগ, এটা পরে জিনিস, এটা যোগ নেই। বুঝতে পারছো, তো এটা এখানে একটু ঝামেলা আমাদের করছে। তো এটা ওই কোথায় গেল আমরা, আরো নিচে। তো এই জন্য এখানে বলছে যে, এখানে দেখো কি বলছে, যে সিজিএমের আয়নীকরণ শক্তি সর্বনিম্ন কেন সেটা বলে নাই, হিলিয়ামের কত সর্বাধিক, এই যে এটা একটু মনে রাখতে পারবো, ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা জানি যে, দেখো 1 মোল একক চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন থেকে 1 মোল দ্বি চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন সৃষ্টির জন্য প্রয়োজনীয় শক্তিকে কি বলা হয়, দ্বিতীয় আয়নীকরণ শক্তি। মানে হ্যাঁ, মানে আমি কি করলাম, মনে করো একটা ইলেকট্রন ত্যাগ করলাম, ওটা প্রথমে আয়নীকরণ শক্তি, আমরা জানি একটি করে ইলেকট্রন অপারেশন করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে, এই জন্য ওটাকে একক। মনে করো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে মনে করো আগে একটা ত্যাগ করলাম একক, দুটা ত্যাগ করলাম কি হলো, দ্বিতীয় আয়নীকরণ শক্তি। ওকে, বুঝতে পারছো। এখন কথা হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা কি হয়, বেশি হয়, মানে প্রথমটা যত লাগে এখন দেখো বেশি লাগে। কি বলছে এখানে, মেইনলি কাদের ক্ষেত্রে, যাদের যোজনী এক, কি বলতো, যোজনী এক, তাদের ক্ষেত্রে দ্বিতীয় আয়নীকরণ শক্তি অনেক অনেক বেশি, কিন্তু ইম্পসিবল, আইন করাই যায় না, আইন করায় সেগুলো নিষ্ক্রিয় মৌলের থেকে নিষ্ক্রিয় হয়। কি হয়, নিষ্ক্রিয় মৌল চেয়ে নিষ্ক্রিয় কেন হয় বলতেছি। কি বলছে বলতো, সোডিয়াম এবং পটাশিয়াম এদের যোজনী কত করে, 1। দেখো এর আয়নীকরণ শক্তি, কোন আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি নিয়নের থেকেও বেশি। বুঝতে পারছো কিভাবে বেশি, আচ্ছা আমি তোমাদের একটু বলতেছি তাহলে, উপরে গেলে ঝামেলা হয়ে যায়। দেখো এখানে বিষয়টা কি, আমরা নিয়নটা দেখি, নিয়নের ক্ষেত্রে কত বলো তো, 10 না, ওকে, তাহলে আমরা এখানে সুন্দর করে বোঝানোর জন্য 10-ই দিই, 10। তাহলে এটা হলো কি প্রথম কক্ষপথ, এটা কি বলো তো, দ্বিতীয় কক্ষপথ। ওকে, তাহলে দেখো এখানে কয়টা আছে ইলেকট্রন বলো তো, 8টা আছে, ঠিক আছে। ওকে, তার মানে যে এখানে কি হচ্ছে বলতো, এই যে বহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রনকে সে কত নিউক্লিয়ার চার্জ দ্বারা টানতেছে বলতো, 8 না, তারপর এখানে আমাদের টোটাল কত ছিল, 10 বিয়োগ 2, 8 নিউক্লিয়ার চার্জ দ্বারা টানতেছে, নিউক্লিয়ার চার্জ। বাট সোডিয়ামের ক্ষেত্রে দেখো কি হয়, সোডিয়ামের ক্ষেত্রে আমি এখানে একটা জিনিস দেখাই, এটা হলো মনে করো প্রথম, কেমন হয়ে গেল না, হোক এতগুলো দেখো, তার মানে মনে করো সোডিয়ামের কি থাকে, এখানে শেষে একটা ইলেকট্রন থাকে না, পরমাণু। এখন কথা হলো সোডিয়াম প্লাস মানে কি, তার এই খবরটা আছে নাই। ওকে,
প্রথমটা সহজে কিন্তু সে আয়নীকরণ করা যায়, সে যদি একটা থাকে আকর্ষণ কম থাকে। বাট দ্বিতীয়টা কিন্তু দেখছো এখানে থাকে পূর্ণ না দ্বিতীয়টা, আচ্ছা এখানে কিন্তু অষ্টপূর্ণ হয়ে গেছে। এই পুরোটা কিন্তু নিউক্লিয়াস, বুঝছো? এই পুরোটা কি, এটা পুরোটা কিন্তু নিউক্লিয়াস, এটা শক্তিস্তর ভাবিও না, আমাদের নিউক্লিয়াস। এখন ঝামেলাটা কি দেখছো, এখানে নিউক্লিয়াস চার্জ কত দেখো তো, 9 এখানে দেখো তুমি 11 থেকে 2 বাদ দাও কত হয়, এখানে কত ছিল 8 নিউক্লিয়ার চার্জের, মানে এখানে 8টাকে 8টা দ্বারা টানছে, আর এখানে 8টা ইলেকট্রনকে 8টা প্রোটন দ্বারা টানছে। তো 8 প্রোটন সমান 8 ইলেকট্রন। খাপে খাপে ছিল কিন্তু কি, এই জন্য আমরা কি আয়ন করতে পারি না, এই জন্য তো নিষ্ক্রিয় মূল এরা, তাই না? আর এখানে কি দেখো তো, 8 কে টানতেছে কত দিয়ে, 8 9 ইলেকট্রনকে টানতেছে হলো 8টা প্রোটন, 9টা প্রোটন। তাহলে একে তুমি সরাতে পারবা ইলেকট্রনকে? ইম্পসিবল না? তাহলে কোনটা কঠিন? সোডিয়াম প্লাস এই জন্য বলা হয় সোডিয়াম পটাশিয়াম এগুলাকে দ্বিতীয় আয়ন করা একদম ইম্পসিবল, করা যায় না। নিষ্ক্রিয় মূলকে তুমি করতে পারবা কিন্তু এদের করতে পারবা না। নিষ্ক্রিয় মূলগুলো কিন্তু যৌগকরণ করে চাপে পড়লে, জেনন একটু পরে দেখবো একটু আমরা, জেনন বুঝছো? তাহলে বুঝতে পারছো এখানে এখানে তো ছিল, তাহলে কোথায় গেলাম, এটাই। ওকে, তাহলে এটা বুঝতে পারলাম আমরা, এটা ইম্পসিবল, করা সম্ভব না, মানটা একটু মনে রাখতে পারবো। যদি এখানে স্থায়ী একটা অস্ত্র ভাঙতে হয়, সম্ভব না, আমরা জানি আরো ডিপলি জানছি, এখানে ডিপলি নাই, যাই হোক। তো এখানে দেখলাম মৌলের আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, কি কি নিয়ামক বিস্তার করে দেখো। তো পরমাণুর আকার বৃদ্ধিতে কি হবে, আয়নিক শক্তি হ্রাস পাবে, গ্রুপ ভিত্তিক সম্পর্ক আমরা জানি। উপশক্তি স্তর বৃদ্ধিতে কি হবে, আয়নীকরণ শক্তি হ্রাস পাবে, বৃদ্ধি পাবে। পর্যায়ভিত্তিক সম্পর্ক, একে পর্যায়ে বাম থেকে ডান দিলে কি হবে, নতুন ইলেকট্রন যুক্ত হয়ে থাকে, মানে উপশক্তি স্তরও যুক্ত হয়, এস থেকে পি, পি থেকে ডি এরকম যুক্ত হয়, তো কি হবে, বৃদ্ধি পাবে। এবং পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল যুক্ত কি হবে, পরমাণু অধিক সুস্থিতির কারণে পর্যায়ভিত্তিক সম্পর্কে ব্যতিক্রম ঘটে। এইটা একটু জানতাম, আমাদের এটা সেখানে ছোট ক্লাসে আমি যদি পড়াই, আমি যাদের 19 পড়াই তাদেরকে এগুলো বুঝাই দিই, তোমরা তোমরা বুঝছো কিনা, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম কি এই যে এগুলা যে আমাদের কিছু ব্যতিক্রম আছে আয়নীকরণ শক্তির। এই যে বললাম যে মানে আসলে অর্ধপূর্ণ, ম্যাগনেসিয়াম আমরা জানি প্রতিটা পরমাণু কি চায়, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকতে চাই। সেক্ষেত্রে অরবিটাল গুলো যদি অর্ধপূর্ণ পরিপূর্ণ রাখা যায়, সেক্ষেত্রেও তারা কি একটা সন্তুষ্ট লাভ করে। এজন্য কি হয়, আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয়, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে হয় আয়নীকরণ শক্তি বাড়ে। তবে এই যে একটু ব্যতিক্রম হয়, এই যে সুস্থিত অবস্থা আসার কারণে, যেমন ইলেকট্রোমিটার ক্ষেত্রে দেখছিলাম আমরা আয়ন হওয়ার সময়, মানে ইলেকট্রোমিটার সময় কি দেখছিলাম, অনেক সময় ডি কে পূর্ণ করার জন্য এসি থেকে আসে, দেখছিলাম না আমরা। তো এখানে এরকম হবে যে আমাদের যে আয়নীকরণ শক্তির একটা কম বেশি হয়ে যায়, বা কেউ আগেই আইন হতে চায়, কেউ হতে চায় না, যে ভাবে যে আমি তো এখন বর্তমান সুস্থিত, মানে 3টা আছে, মনে করো পি আছে, পি এর মনে করো তার লক্ষ্য কি, আসলে লক্ষ্য তো 6টা করা, তাই না? লক্ষ্য কার পি কি 6টা করা, কিন্তু তার আছে কত বলো তো, পি 3টা আছে। সে সহজে কিন্তু এখন কি পি 4 হতে চায় না, কেন? 4 তো তার অস্থির অবস্থা, মানে আমরা জানি অর্ধপূর্ণ পরিপূর্ণ থাকতে চায়। তো আমি 4 করে যে আমি 6 যাইতে পারো, তার তো গ্যারান্টি নাই, আরো 2 কে দিবে কেনা দিবে। সো আমি একটা সুস্থিত অবস্থায় সহজে ছাড়তে চাবো না, চাবো না, আগে আমার কনফার্ম হওয়ার পরে তারপরে যাবো আমি, তাই না? যদি 3 কেউ দেয় ডাইরেক্ট, তখন আমি ডাইরেক্ট চলে যাবো, তাই না? এজন্য কিন্তু P3 কিন্তু একটা সুস্থিত অবস্থা, ঠিক আছে, P4 থেকে, বুঝতে পারছো? দেখো হ্যাঁ, তার মানে দেখো P3 থেকে P4 কি ডানে না, মানে P3 থেকে P4 কি ডানে না, একটা ইলেকট্রন বেশি। তারপরে এর আয়নিকরণ শক্তিটা কি বলতো, বেশি, যদি এর বেশি হওয়ার কথা ছিল। তো আমরা একটু এখন এগুলো ব্যতিক্রমগুলো দেখবো। তাহলে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আছে। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসগুলো দেখতে, এই দেখো আমরা দেখি বোরন, দেখো 13 গ্রুপের বোরন এবং অ্যালুমিনিয়াম, এর আয়নিকরণ শক্তি ক্রম বৃদ্ধি না পেয়ে কি হবে, হ্রাস হয়। তাহলে আমরা একটু এগিয়ে যাই। বোরন আর অ্যালুমিনিয়াম, হ্যাঁ, বোরন আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখি যদি আমরা, বোরন না সরি ভুল লিখছি, বোরন উপরে গ্রুপের ক্ষেত্রে ঝামেলা হয়, মানে এই দুইটা গ্রুপে ঝামেলা হয় আর কি। কিভাবে ঝামেলা হয়, যেমন বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে যদি দেখি আমরা, ঠিক আছে, ম্যাগনেসিয়াম এই যে এই দুইটার মধ্যে বেরিলিয়াম এবং বোরন, বোরন, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম। এটা ক্ষেত্রে যদি দেখি আমরা, সোডিয়াম আমাদের আছে, অক্সিজেনের সমস্যা আছে। দেখো এই দুটা ক্ষেত্রে যদি দেখি আমরা একটু কি দেখবো, দেখো তো 1s 1s2 কত বলো তো, 4 2s। অপরদিকে যদি আমরা বোরনের ক্ষেত্রে দেখি কি হবে বলো তো, 1s2 2s2 2p1 উপরটা বেশি অর্ধ, মানে এসিডি। দেখো এখানে দেখো শেষ উপশক্তি স্তরটা কি, শেষ শক্তি স্তর 2, এর মধ্যে একটা উপশক্তি স্তর আছে কি s, এবং সেটা পূর্ণ আছে, তার মানে মোটামুটি স্থিতিশীল।
আরেকটা দিকে বলো তো, এটা কি পি আছে কিন্তু পি কি অর্ধপূর্ণ না পরিপূর্ণ না, অপূর্ণ একদম। তাহলে কিন্তু দেখো এর থেকে বেশি ইলেকট্রন থাকার ফলেও ডানে হওয়ার সত্ত্বেও যেহেতু এ কি বলতো একটু সুস্থিত অবস্থায় নাই, এই জন্য এর আয়ন করাটা কি সহজ, এই জন্য আয়নীকরণ শক্তি কি হবে কম হবে। যেহেতু আমাদের জেনারেল নিয়মে কার বিষয়ের কথা ছিল, বোরনের বেশি হওয়ার কথা। বেরিলিয়াম থেকে বোরনের বিষয় কথা ছিল, কিন্তু হয় কি বেরিলিয়ামের বেশি বোরন থেকে, বুঝতে পারছো? ওকে, আবার দেখি নাইট্রোজেন এবং অক্সিজেন কার বিষয়ের কথা, অক্সিজেন অক্সিজেন বিষয়ের কথা, বাট কি হয়ে যাবে, নাইট্রোজেনের কেন বিষয় হবে? কারণ নাইট্রোজেনের 3 নাইট্রোজেনের যদি 7 ধরি 1s2 2s2 এই একদম পূর্ণ হয় 2px 2py খালি y 2pz। তাহলে এখানে দেখো আসলে এইভাবে যেভাবে থাকে আর কি, আমি যদি বলি একটা করে থাকে, তিনটা দিয়ে একটা এই পাশে আবার ওখানে হয়েছে না, আর নেই। তাহলে এগুলা কি বলতো ও 7 অর্ধপূর্ণ, দেখছো অর্ধপূর্ণ আছে না? অপর দিকে দেখো এখানে কিন্তু সহজে কিন্তু একটু বের হয়ে যেতে পারে। অপর দিকে যদি অক্সিজেন ক্ষেত্রে দেখি 1s2 2s2 2px 2py 2pz, একটা 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 কি আছে, অর্ধপূর্ণ আছে, অর্ধপূর্ণ বেশি আছে একটু বেশি। অর্ধপূর্ণ না কিন্তু বেশি আছে, মানে অর্ধপূর্ণ পার হয়ে গেছে। তার মানে কি এ কিন্তু একটু অর্ধপূর্ণ থাকার কারণে প্রতিটা দেখো সাব অরবিটালও যদি বলি কি আছে বলো তো, অর্ধপূর্ণ একদম অর্ধপূর্ণ আছে, সেহেতু স্থায়িত্ব বেশি ভাবে। এর দেখো স্থায়িত্ব কি হয়ে যাবে, কম। যেহেতু এ সহজে কি করতে পারে, ইলেকট্রন ত্যাগ করতে পারে যদি এরা গ্রহণ করে, ওটা না, আমরা তো আসলে আয়নিকরণ শক্তি কি সবাইকেই ত্যাগ করাই ভাবি নেই, তো এর বেশি হয়ে যায়, মানে এর কি হয়ে যায় কম হয়ে যায়। তাহলে যদি হরকতে এসেছিল এরকম কিন্তু হয়ে যায় কার, মানে এরকম না, যখন হরকতে ছিল এরকম কিন্তু হয়ে যায় নাইট্রোজেন এরকম পরে হয়ে যায়। অক্সিজেন চলে বুঝতে পারছো? এরকম অনেক কিছু ব্যতিক্রম দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? এগুলো একটু দেখে নিবা। তো এখন দেখো যে এখানে কি বলছে, আয়নীকরণ শক্তি মৌলের ইলেকট্রোমেশিয়া উপর নির্ভরশীল। আমরা তো দেখলাম, তো ইলেকট্রোমেশিয়া করে দেখলাম। দেখো বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম থেকে কম, অক্সিজেন আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের উপর কম, এগুলো পরীক্ষা আসে। কত কারে যেগুলো দিছে কম দেখাইছে এগুলো, যাই হোক। তাহলে এখানে দেখো অক্সিজেন আয়নীকরণ শক্তি নাইট্রোজেন আয়নীকরণ শক্তি অপেক্ষা কি হবে, 2 এগুলো দেখছে। ওকে, এটাই তো ব্যতিক্রম না আছে। তোমাদের এখন শিখলাম তো যে আয়নীকরণ করা দ্বি আয়নিক বলছে না, যে প্রথম আয়নীকরণ শক্তি থেকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি অনেক ইম্পর্টেন্ট ছিল। ওকে, তাহলে এখানে কিন্তু আর কিছু তোমাদের, হ্যাঁ এই যে মৌল আয়নীকরণ শক্তির ক্রম, এটা তোমরা অলরেডি পারবা, ইলেকট্রোমেশ করে পারবা, বুঝতে পারবা এটা। তো এগুলো একটু দেখবা, দেখা নিবা। তো এখানে তোমাদের এই দুই পড়া একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো একটু উল্টা হওয়ার মতো চান্স আছে, সো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে যাতে কোনো সমস্যা না হয়।